আচ্ছা, সর্বপ্রথম নকশা, আমরা যখন একটা নকশা যখন অটোক্যাডে ইনসার্ট করব, সর্বপ্রথম আমাকে নকশার স্কেলটা দেখতে হবে। আমাদের দেশে যতগুলো ম্যাপ গেজেট হয়েছে, তো মানে গেজেট বলতে মানে জমি জমার ম্যাপের কথাগুলো বলতেছিলাম, বুঝাইতেছিলাম আর কি। ম্যাপ আরো অনেক ম্যাপ আছে, যেমন ছিল উপজেলা ম্যাপ, জেলা ম্যাপ, পুরা দেশের ম্যাপ, বিভিন্ন রকম ম্যাপ আছে। তো এর মধ্যে আমি জমি জমার ম্যাপের মধ্যে যতগুলো ম্যাপ গেজেট হয়েছে এখন পর্যন্ত, আমরা 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি এবং 80 ইঞ্চি একটু 1 মাইল স্কেলের নকশাটা আমরা দেখছি। তো এর মধ্যেই একটা নকশা এখানে, এই যে নকশাটা দেখেন, এই নকশা যেহেতু আমি ইনসার্ট করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এটার স্কেল। ঠিক আছে, আমি কয়েকটা মানুষের নাম বলতেছি, তারা আজকে কোনো টু শব্দ করবে না। আমি একটু নতুন মানুষের কথা শুনতে চাইতেছি। এর মধ্যে একজন কথা বলবে না, আমাদের রিয়েল ভাই আপনি কথা বলবেন না, উজির ভাই আপনি কথা বলবেন না, তারপরে আর কি আছে, আপনারা দুইজনে আপাতত চুপ থাকবেন, মুখ বন্ধ আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে নকশাতে আছে হলো 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে, এখন বিষয় হলো, এই তো দেখলাম এখন, তো এই 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল এটা আমরা কেন দেখলাম? অন্যান্যরা কথা বলবেন, শুধুমাত্র আমি কিন্তু উজির ভাই আর রিয়েল ভাইকে কথা বলতে নিষেধ করছি। আহ, এই 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল বলতে এখানে কি বোঝায় আসলে? স্যার স্কেলের 64 ইঞ্চি আর হলো এই বাস্তবে হলো 1 মাইল। আচ্ছা, তাহলে এটার স্কেল ফ্যাক্টর কত এটা? স্কেল হলো স্যার এটা 8000 লিঙ্ক স্যার, এদের লিঙ্কে করলে 8000 লিঙ্ক। আচ্ছা, 16 ইঞ্চি, 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে এটার স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর মানে 990। 990 স্কেল ফ্যাক্টর। আচ্ছা, আমরা একটু দেখি স্কেল ফ্যাক্টর বিষয়টা কি, আর স্কেল ফ্যাক্টর আমাদের কি কাজে লাগবে আমরা একটু পরে দেখছি। আমরা একটু দেখি স্কেল ফ্যাক্টর বিষয়টা কি। ফ্যাক্টর মানে কি, এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু একদিন দিয়েছি, আবার আপনার কথা বলে দিয়েছেন আমার। ফ্যাক্টর মানে কি বোঝায়? ফ্যাক্টর, আচ্ছা বাদ দেন এগুলা, এগুলো যেহেতু কমপ্লেক্স হিসাবে হিসাব বাদ দেন। আচ্ছা, এই 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? স্যার বুঝিনি কথাটা। 1 ফিট ইকুয়াল কত? 12 ইঞ্চি স্যার। 12 ইঞ্চি ইকুয়াল টু 1 ফিট, তাহলে এটা স্কেল ফ্যাক্টর কত? 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চি, এটা স্কেল ফ্যাক্টর। এটা তো স্যার এক্সপেক্টেড স্যার 0 স্যার। এটার স্কেল ফ্যাক্টর কত? এক, আপনার যখন 1 ইঞ্চি ইকুয়াল টু, সরি এই হলো 12 ইঞ্চি ইকুয়াল টু 1 ফিট, ঠিক আছে? তাহলে 24 ইঞ্চি ইকুয়াল টু 2 ফিট, তাহলে স্কেল ফ্যাক্টর কত হইতেছে, বাড়তেছে কত? 12 করে বাড়তেছে, তার মানে এটার স্কেল ফ্যাক্টর হচ্ছে হলো 12। এইবার প্রশ্ন 1:12 স্যার। 1:12, গুড গুড। কিন্তু না, এটা এখানে 1:12 বলা যাবে না, এটা এখানে আপনাকে স্কেল ফ্যাক্টর বলতে হবে 12। প্রতি ইঞ্চি প্রতি ফিটে কিন্তু পার্থক্য হচ্ছে 12, ঠিক আছে? এখন এইখানে আমি লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, ঠিক আছে? 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, 1 মাইল 1 মাইল। একটু বড় করে দিই, তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, তাহলে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল যদি হয়, 1 মাইল ইকুয়াল টু কত ইঞ্চি? 16 ইঞ্চি। আমি বলতেছি সিধা, উনি বলতেছেন 1 মাইল ইকুয়াল টু কত ইঞ্চি? 63,360 ইঞ্চি। এটা কি আপনারা জানেন?
জি স্যার। 1 মাইল ইকুয়াল টু 63,300। তাহলে স্কেল ফ্যাক্টর বের করতে হলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। 1 ইঞ্চি ইকুয়াল টু কত, তার মানে 63,360 ভাগ 16। তাহলে আসতেছে হলো কি আসতেছে, হিসাব করেন তো। 3960 3960 ইঞ্চি বা 330 ফিট। তার মানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর হচ্ছে হলো 3960। স্কেল ফ্যাক্টরটা কি কাজে লাগবে আমরা একটু পরে দেখি। আমরা আগে স্কেল ফ্যাক্টরটা কি এটা একটু বুঝি আমরা। মানে পার্থক্য এখানে যে 16 ইঞ্চি এটাও কিন্তু একটা ইউনিট, 1 মাইল মানে 63,360 ইঞ্চি এটাও কিন্তু একটা ইউনিট। দুই ইউনিটের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটাকে মূলত বলছে স্কেল ফ্যাক্টর। ফ্যাক্টর মানে ফাটল, পার্থক্য, বিভেদ। মানে এই ধরো এরকম বাংলা অর্থটা, ফ্যাক্টরটার বাংলা অর্থ দাঁড়ালে এরকম কিছু বুঝাইতেছে ডিফারেন্স। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে হলো এটা 16 ইঞ্চি এটাও একটা ইউনিট, 63,360 ইঞ্চি এটাও একটা ইউনিট। দুইটা ইঞ্চির মধ্যে ডিফারেন্সটা হলো 3960। এখন দেখেন কিভাবে 3960 হয়, এটা একটু দেখি কিভাবে 3960 হয়। 1 ইকুয়াল টু 3960, 2 ইকুয়াল টু, গুণ করেন তো 3960 গুণ 2, একটু গুণ করেন তো। 7920। 7,900, ভুল হলে কেন আমি দেয় না 920। এরকম করতে করতে 16 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে হলো 63,360। ঠিক আছে, এরকম করতে করতে 3 ইকুয়াল টু কত, 4 ইকুয়াল টু কত, এরকম করতে করতে 16 ইঞ্চি ইকুয়াল টু 63,360 হয়ে যায়। তার মানে কি প্রথমটাই হচ্ছে হলো স্কেল ফ্যাক্টর। দেখেন তো এই 3960 এবং 7,920 দুটার মধ্যে পার্থক্য কত? স্যার 3960। এরকম 1 থেকে 2 এর মধ্যে পার্থক্য 3960, 2 থেকে 3 এর মধ্যে পার্থক্য 3960, 4 থেকে 5 এর মধ্যে পার্থক্য 3960, 15 থেকে 16 এর মধ্যে পার্থক্য 3960, 16 থেকে 17 এর মধ্যে পার্থক্য 3960। পার্থক্য মানে এই ফ্যাক্টরের এটা একটা ইংরেজি শব্দ, এটাকে বাংলা কিন্তু এরকম একটা কিছু করে। ঠিক আছে, আমি কখনো দেখি নাই ফ্যাক্টরের আসলে এক্স্যাক্টলি বাংলাটা কি, আমি কখনো দেখি নাই। গুণনীয়ক বা উৎপাদক বা ডিফারেন্স এরকমই কিছু একটা বোঝায়। ঠিক আছে, তাহলে আমি যেহেতু বলতেছি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর কত, দুটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে হলো 3960। ঠিক আছে, 3960 কে 16 দ্বারা গুণ করলে কিন্তু হবে 63,360 ইঞ্চি, 63,360 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটা নকশা নিই। এবার দেখি স্কেল ফ্যাক্টরটা আমাকে কোথায় ইনসার্ট করতে হবে। ইনসার্ট করব কিভাবে একটু দেখেন। ইনসার্ট করবো চলে এখানে অনেক কয়টা জায়গাতে ইনসার্ট করা যায়। ঠিক আছে, আমি এক এক করে যাই। আচ্ছা এই যে যেমন দেখেন আমার কিন্তু এখানে ইনসার্টের কোনো কিন্তু অপশন নাই, কারণ হচ্ছে হলো আমার মেনু বার অপশনটা বন্ধ করা। প্রথমে আমি মেনু বার অপশনটা অন করব, শো মেনু বার। যখনই শো মেনু বার করব তখনই আমার সামনে যেরকম একটা কিন্তু মেনু বার কিন্তু চলে আসবে। মেনু বার যখনই চলে আসবে তখন আমরা এখানে দেখবেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এবং ইজিবিজি অনেক কিছু আছে। আচ্ছা তাহলে আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট মানে কি প্রতিস্থাপন করা, রিপ্লেস করা, মানে এই ধরনেরই কিছু একটা বুঝাইতেছে। হ্যাঁ, তাহলে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পর এখানে কিন্তু বেশ কয়েকটা ফাইল আপলোডের কিন্তু এখানে অপশন আছে। এখানে বহু ফাইল আপলোডের অপশন আছে, যেমন পিডিএফ ওভারলে। সচরাচর পিডিএফ ফাইলটা সরাসরি এখানে নেওয়ার চেষ্টা করবেন না, সব সময়ের জন্য চেষ্টা করবেন জেপিজি ফাইলটা নেওয়ার জন্য। আর আমাদের নকশায় আসলে কথা বলতে গেলে কথার মানে লেজ ধরে আমরা কথা বের হয়ে আসে। যেমন এখানে রাস্টার ইমেজ আছে, এটারও কিন্তু একটা বড় একটা ব্যাখ্যা আছে। অত কিছু আমি বলতে চাইতেছি না, আপনারা নরমালি বোঝার চেষ্টা করেন যে রাস্টার ইমেজ রেফারেন্স আমাদের নকশাগুলো কিন্তু সাধারণত রাস্টার ইমেজ, এগুলো ভেক্টর ইমেজ না। তো সুতরাং এই অপশনে ক্লিক দিয়ে কিন্তু আমাদের রাস্টার ইমেজ গুলো কিন্তু আনতে হবে। ঠিক আছে, রাস্টার ইমেজ বলতে বুঝাইতেছি জেপিজি, পিএনজি, এগুলোকে রাস্টার ইমেজ বলতেছে। পিডিএফ ইজ নট রাস্টার ইমেজ। তো পিডিএফ এরও রাস্টার ইমেজ হয়, কিন্তু পিডিএফ কিন্তু অ্যাকচুয়াল ফরম্যাটে কিন্তু পিডিএফ কোনো রাস্টার ইমেজ নয়। আচ্ছা আমাদের এখানে আমরা জেপিজি নিয়ে আসবো। আমরা পিডিএফ কেন নিয়ে আসবো না এটা আমরা পরে দেখি। আচ্ছা তাহলে আমরা রাস্টার ইমেজ রেফারেন্স এখানে একটা আমরা ক্লিক দেবো। যখন এখানে একটা ক্লিক দেবো আমার কম্পিউটারে কোন লোকেশনে আমার নকশাটা আছে সেই লোকেশনটা দেখাই দিতে বলবে যে আপনার কম্পিউটার কোন লোকেশন আছে, সেই লোকেশনে ঢুইকে আপনি দেখেন দেখেন আর কি। তো দেখেন
আমরা যদি দেখেন এখানে আমাকে একটা স্পেসিফিক একটা ফোল্ডারে দেখাইছে, এটা লাস্ট কাজ করছে আমি এই ফোল্ডারে, ঠিক আছে, এই জন্য এই ফোল্ডারটাই আমার সামনে শো করছে, কিন্তু না, আমার এই ফোল্ডারে আসলে নকশা নাই, কথার কথা বললাম। এই ফোল্ডারে নেই, আমাকে পিছনে যাইতে হবে। পিছনে যাওয়ার জন্য এই যে দেখেন আকাশের দিকে একটা তীর চিহ্ন, দেখেন এইরকম একটা তীর চিহ্ন, আকাশের দিকে একটা খারাপ তীর চিহ্ন, ক্লিক দিবেন, পিছনে চলে আসবে। আকাশের দিকে ওদিকে আবার একটা ক্লিক দিবেন, আরো পিছনে চলে আসবে। তারপরে এখানে ডেস্কটপেও ক্লিক দিতে পারেন, ক্লিক দিয়ে দাস পিসি এখন কোন ড্রাইভে রাখছেন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ করে সচরাচর সি ড্রাইভে কিছু রাখবেন না, এগুলো পরে পরে কথা বলবো কখন মনে করে। ডিই ড্রাইভে ফাইল সচরাচর রাখবেন। ডিই ড্রাইভে গেলাম, কোথায় ফাইল আছে দেখি, তারপরে এখানে আছে কোথায়, গোপালগঞ্জে ঢুকলাম, গোপালগঞ্জ সদর ফোল্ডার, এইভাবে আমি ঢুকতেছি, দেখেন কোথায় ফাইল আছে। আহ, এই যে এইখানে আমার স্পেসিফিক ফাইল, আর এই ফাইলটা আমি দেখে নিচ্ছি, এখানে লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। যেহেতু এই ফাইলটা পেয়ে গেছি, এই ফাইলে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে আমি ওপেনের চাপ দিলাম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, কারণ এত কিছু এই রোটেশন, এখানে হাত দিলে কিন্তু নকশা বেঁকে যাবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। আমি এত কিছু দেখাই দিছি না, প্যাথ টাইপ হচ্ছে হলো ফুল প্যাথ, হ্যাঁ, ফুল প্যাথ, ঠিক আছে, ফুল প্যাথ। তারপরে এখানে আপনার এরকম একটা টিক মার্ক দেওয়া থাকে, টিক মার্কটা এখানে উঠাই দিতে হবে, স্পেসিফাই অন স্ক্রিন, হ্যাঁ, এইখানেই আপনাকে স্কেল ফ্যাক্টরটা সেট করতে হবে। এটা যেহেতু আমি দেখে নিছি যে হলো এটা স্কেল ফ্যাক্টর হচ্ছিল 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, আর আমরা সবাই জানি, অঙ্ক করে দেখছি যে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল 2960 হচ্ছিল 3960। তারা কথা বলেন না, রেকর্ড হইতেছে, তারা কথা বলতে শোনা যায় না। যেহেতু একটু একটু মিউট রাখতে হবে ভাই, ভাই অনেকের কথা কিন্তু শোনা যায় না, একটু মিউট রাখতে হবে। এখানে আমরা স্কেল ফ্যাক্টরটা সেট করব 3960, যেহেতু নকশায় দেখলাম ওই 16 ইঞ্চি 1 মাইল, তবে গণিত করে দেখলাম যেখানে স্কেল ফ্যাক্টর 16 ইঞ্চি 1 মাইল, স্কেল ফ্যাক্টর 3960। এখানে আমরা 3960 দিলাম, তারপরে এখানে আমরা ওকে চাপ দিলাম। দেখেন ওকে চাপ দিলাম, আমার নকশা কিন্তু আমার মাউসে ধরাই দিছে অটোক্যাড, বুঝতে পারছেন? কারণ হলো আমি কোন জায়গাতে এটা আসলে নকশাটা বসাইতে চাই, এইখানে বসাবো, এইখানে বসাবো, আমি কিন্তু ক্লিক দিই নাই, ক্লিক না দিয়ে কিন্তু ক্লিক না করে কিন্তু আমি নাড়াইতেছি, কিন্তু ক্লিক দিয়ে থাকলে কিন্তু নাড়াইতে পারতাম না, ঠিক আছে। আল্লাহ সাপোজ ধরেন এই জায়গাতে বসবে, একটা ক্লিক দিতে হবে, দেখেন আমার নকশাটা কিন্তু বসে গেছে। এখানে হচ্ছে হলো নকশার স্কেল হচ্ছে হলো 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। আচ্ছা, আমাদের নকশাতে যে রেফারেন্স গুলো থাকে, এই রেফারেন্স গুলো কিন্তু সচরাচর কিন্তু 2 ইঞ্চি, মানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ক্ষেত্রে 2 ইঞ্চি মানে 660 ফিট থাকার কথা। এখন দেখেন এইখানে কোথায় থেকে আমরা মাপ ধরবো, এইখান থেকে মাপ ধরবো না না এইখান থেকে মাপ ধরবো। দেখেন 0 থেকে 10 জরিপ, মানে 0 থেকে 10 জরিপ মানে কিন্তু 660 ফিট, মানে এটা অ্যাকচুয়াল স্কেলে, অরিজিনাল স্কেলে 2 ইঞ্চি। তাহলে আমাকে কিন্তু এইখান থেকে এটা দেখতে হবে যে 660 ফিট আছে কিনা, ইয়েস অর নো, দেখি আছে কিনা। ডাইমেনশনটা দেখলাম, এরকম হলো কেন, এটা এটা মনে হয় স্কেলটা সঠিক নাই সম্ভবত। আচ্ছা আমি আরেকবার একটু দেখি, এটা স্কেল সম্ভবত সঠিক নেই। যাই হোক, এইখানে যেহেতু 2 ইঞ্চি, হ্যাঁ, যেহেতু 16 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে, 1 মাইল স্কেলে 2 ইঞ্চি ইকুয়াল টু 660 ফিট, এইখানে 660 ফিট বা এর কাছাকাছি কিন্তু হইতে হবে। দেখেন এখানে 660 ফিট বা এর কাছাকাছি নাই, তার মানে কি আমার ইনসার্টে কিছু একটা সমস্যা হয়েছে, কিংবা নকশা অ্যাকচুয়াল স্কেলে নাই। আমি একটু আমার মতো করে, যেহেতু একটা ভুল হয়ে গেছে, আমি আমার মতো করে একটু দেখি যে আসলে আমার নকশা ইনসার্টটাই ভুল আছে নাকি স্কেলটাই ভুল আসলে। স্কেল তো ভুল থাকার কথা না, আমি একটু দেখি, হ্যাঁ।
আচ্ছা এখানে স্কেলই ভুল আছে, ঠিক আছে? এই নকশাতে আমি যে নকশাটা নিছি নকশাতে স্কেলই ভুল আছে। আচ্ছা এই নকশাতে স্কেলই ভুল আছে। যাই হোক 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে হলো এইখানে এই যে স্কেল রেফারেন্স স্কেলটা আছে এই রেফারেন্স স্কেলটা আমার হলো 660 ফিট বা এর আশেপাশে আছে কিনা। এটা কিন্তু 660 ফিটই হওয়া উচিত। এখন কেন থাকে না এই প্রসঙ্গে আমরা পরে কথা বলবো, কিন্তু যেটা উচিত যেটা স্ট্যান্ডার্ড আমরা স্ট্যান্ডার্ড বিষয়টা কিন্তু শিখবো। 660 ফিট এখানে থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা এটা তো 16 ইঞ্চি, এটা কিছু একটা গন্ডগোল আছে এই জায়গাতে, স্কেল ভুল আছে। হ্যাঁ পিডিএফ স্কেল ভুল আছে, এই কারণে আমার এই ভুলটা আমি জিনিসটা দেখাইতে পারলাম না। আচ্ছা এটা বাদ দেন, আর একটা নকশা আমরা দেখি। মোশাররফ ভাই আপনি কথা বলবেন, হ্যাঁ আপনি আমার সাথে কথা বলবেন। আচ্ছা এইবার আর একটা নকশা দেখি। তো এই নকশাতে আমরা স্কেল দেখতেছি, মোশাররফ ভাই কথা বলবেন আমার সাথে। জি স্যার। স্কেল দেখতেছি 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। এটা যখন আমি অটোক্যাডে যখন ইনসার্ট করবো, অটোক্যাডে যখন ঢুকাবো প্রবেশ করাবো, তখন এটার স্কেল ফ্যাক্টর কত দিতে হবে? একটু হিসাব করেন, আমরা সময় নিতেছি, প্যারা নাই। এবং কি হিসাব করতেছেন হিসাবটা আমাদের সঙ্গে আপনি শেয়ার করবেন। 32 ইঞ্চি দিয়ে স্যার। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, এটার স্কেল ফ্যাক্টর কত? এটা স্যার লিঙ্ক নিলে আবার লিঙ্কে গেছে। জি স্যার 660 স্যার। আচ্ছা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর তো আমরা শিখছি। এবার আমরা দেখি 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের স্কেল ফ্যাক্টর কত। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, আমরা নকশা দেখে দেখে এটা লিখলাম, ঠিক আছে? 1 মাইল, তাহলে 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল মানে 63,360। 63,360, তাহলে দেখেন তো 63,360 কে 32 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 63,360 কে 32 দ্বারা ভাগ করলে 1980। কিন্তু মোশাররফ ভাই বললেন 660 ফিট। আমার কিছু বলার নাই আসলে, আমার মানে কি বলবো আর, মানে কিভাবে বুঝাবো এখন, হাল ছেড়ে দেওয়া ছাড়া উপায় নাই। প্রসেস দেখাইতেছে তারপরে বুঝতেছে। আচ্ছা যেহেতু ওই নকশাটা 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, ওইটাকে আমাকে ইনসার্ট করতে হবে হলো 1980। হ্যাঁ স্কেল ফ্যাক্টর দিতে হবে 1980। ইনসার্ট রাস্টার ইমেজ রেফারেন্স, তাহলে এই যে আমি এই যে দেখেন আকাশের মতো খাড়া, এখানে ক্লিক করে করে আমি আমার কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাইতেছি। আমার ফোল্ডারটা আছে ডেস্কটপে। ডেস্কটপে অ্যাসাইনমেন্ট মেটেরিয়ালস নামে একটা ফোল্ডার রাখছি। অ্যাসাইনমেন্ট মেটেরিয়ালস কামাল কাসনা, ক্লিক করলাম, দেন ওপেন। এবার এখানে স্কেল ফ্যাক্টর দিতে হবে হলো এই যে স্কেল, এই যে দেখেন এখানে স্কেল লেখা আছে, স্কেল ফ্যাক্টর দিতে হবে 1980। 1980 তো 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, আর কোথাও হাত দেওয়ার দরকার নাই। আচ্ছা এবার আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার কোন লোকেশনে রাখতে চাই সেই লোকেশনে রাখতে ক্লিক করে ইনসার্ট রাস্টার ইমেজ সিএস ওকে 1980। আচ্ছা আমি ভুল করে সুপার দিয়ে দিছিলাম, ওকে ক্লিক, ঠিক আছে ক্লিক করে দিছি। এখন বলেন মোশাররফ ভাই আপনি এখন বলবেন এইখান থেকে এইটার মাপ কত ফিট হইতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ কিন্তু 2 ইঞ্চি, কিন্তু অ্যাকচুয়াল সাইজ ও 32 ইঞ্চি কিন্তু অ্যাকচুয়াল সাইজ কিন্তু 2 ইঞ্চি। তার মানে 0 থেকে 5 জড়ি, যদি 0 থেকে 5 জরিপ হয় তাহলে এখানে কত কত ফিট হইতে হবে বলতে, এখানে কত ফিট বা তার আশেপাশে থাকার কথা?
2 ইঞ্চিতে যদি 660 ফিটের আশেপাশে থাকার কথা, যদি থাকার কথা হয়, তাহলে 16 ইঞ্চি ইকুয়াল 1 মাইলে যদি 660 ফিট থাকার কথা, তাহলে 32 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেলে এখানে 330 ফিট এর আশেপাশে থাকার কথা, আর 330 ফিটই থাকার কথা। আমার এখানে স্কেলে সমস্যা, আমার এখানে বলতে কি সবারই এই নকশার স্কেল ভুল আছে, ঠিক আছে? কারণ 330 হওয়ার কথা নাম্বারটা, হ্যাঁ, স্কেলটা সঠিক না থাকার কারণে 326, অনেক সময় 332, 34, 40, 45, 318, 312, 10, 15, 17, অনেক রকম ডিজিট থাকতে পারে, কিন্তু মোটামুটি রকমের 330 ফিটের কাছাকাছি আছে বিধায় আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার মোটামুটি নকশা ইনসার্ট করাটা সঠিক আছে। আচ্ছা মোশাররফ ভাই, আপনি আমাকে আবার একটু হেল্প করবেন। এবার আমি এমন একটা নকশা নিয়ে আসবো, এই নকশাটা স্কেল হচ্ছে 64 ইঞ্চি ইকুয়াল 1 মাইল স্কেল। এই ক্ষেত্রে এটার স্কেল ফ্যাক্টর আমাকে কি সেট করতে হবে? প্রথমে আমি ইনসার্টে ক্লিক দিলাম, আচ্ছা পরে ইনসার্টে ক্লিক দিই। এখন আগে বলেন 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে এটার স্কেল ফ্যাক্টর কত? 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল 990। মোশাররফ ভাই, ভাই আপনি একটু বলেন না, এই 990, আমার তো মনে হয় 990 এটা সঠিক নয়, এটা হবে 792। আপনি কোন সাথে একমত মোশাররফ ভাই? এই কথাই বলে না। এটার স্কেল ফ্যাক্টর 990 হয় কিনা একটু আমরা দেখি, লোক কথায় বিশ্বাস কম করি। 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, মাইল, তাহলে 64 ইঞ্চি ইকুয়াল টু, তার মানে 1 মাইল মানে হচ্ছে বাস্তবে 63,360 ইঞ্চি, 63,360 ইঞ্চিটা মুখস্থ ইঞ্চি, ঠিক আছে? তাহলে 63,360 কে 64 দ্বারা ভাগ করলে কত আসে দেখি। 63,360 ভাগ 64। ও আমি 61 দিই। 63,360 ভাগ 64, 990। তার মানে আমরা যেহেতু এখন একটা নকশা 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল নকশা যেহেতু আমরা ইনসার্ট করবো, তাহলে আমাকে ইনপুট দিতে হবে হলো রাস্টার ইমেজ রেফারেন্স দিলাম, আমার যে নকশা হলো চেক মার্ক দিয়ে দেন না, হ্যাঁ আমি তখন ভুল ইনপুট দিতে হবে 990, দেন আর কোথাও হাত দিয়ে না, এই রোটেট দেখলে একটাতেও হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, দেন বসাই দিলাম। এখন বিষয় হলো, দেখেন ভাই, আমরা তো মানুষ, ভুল তো আমাদের হওয়াটাই স্বাভাবিক, সেটা জেনেই হোক না জেনেই হোক ভুল হয়। এখন বিষয় হলো নকশা বসানোর পরেই যে আমরা কাজ শুরু করে দেবো বিষয়টা কিন্তু তা নয়, আমাকে কিন্তু এটাকে চেক করতে হবে যে এটা যেহেতু বাস্তবে 2 ইঞ্চি হয়, তাহলে 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 2 ইঞ্চি ইকুয়াল টু এখানে কত ফিট আমাকে দেখতে হবে, কত ফিট পাওয়ার কথা বলেন তো? 165 মতো। এই আপনারা কি বুঝছেন? না বুঝলে কিন্তু আমি কিন্তু মানে অঙ্ক করব না স্যার, চলে যান। আচ্ছা, তাহলে এখানে 165 ফিট থাকার কথা 2 ইঞ্চি ইকুয়াল টু, ঠিক আছে? এই 165 ফিটের আশেপাশে আছে বিধায় আমরা ধরে নিতে পারি আমাদের স্কেল ইনসার্ট মানে নকশাটা ইনসার্ট করাটা কিন্তু সঠিক আছে। আমাকে চেক করতে হবে। অনেকেই কিন্তু বলে, আমাদের মধ্যেই অনেকেই বলে ভাই এই স্কেল ভুল, অত দেখা দেখি। ভাই এই স্কেল আমি দেখতে বলতেছি না আপনাকে, আমি আপনাকে বলতেছি যে ভাই এইটা যেহেতু 165 ফিট হওয়ার কথা এর আশেপাশে আছে কিনা। এই ভুলটা আমি একবার ভুল করছিলাম, আমার একটা পুকুর একটা প্রজেক্টে আমি তো ওই শুরুর দিকে এটা চেক করতাম না, আমি ভুল ইনসার্ট, পুকুর হওয়ার কথা হলো 91 শতক, আমি মালিককে বলতেছি আপনার 7 শতক আছে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো চেক করতে হবে। যখনই এখানে আমি দেখবো 165 ফিট নয়, এখানে আছে 230 ফিট কিংবা চলো 97 ফিট, তখনই আপনাকে বুঝতে হবে যে আমার স্কেল চিন্তা
বললাম যে মালিক যখন বললো তোমরা 91, চিন্তা করতে পারেন আপনারা, আমি মানছি 91 শতক এই একটা পুকুরকে বলতেছেন 7 শতক আর না 18 19 শতক, এটা কেমনে সম্ভব? তারপরে মাথা তো ঘুরে গেল যে পার্থক্য হইলে সামান্য 2 4 5 শতক কম বেশি হইতে পারে, এত কম বেশি হইতে। পরবর্তীতে দেখলাম যে আমি আসলে নকশাটাই কিন্তু ঠিকভাবে ইনসার্ট করতে হই। তাহলে আমরা নকশা ইনসার্ট করার পরেই দেখবো তার মানে 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে এইটা এখানে থাকার কথা 165 ফিট বা এর আশেপাশে। আর এখানে যদি অরিজিনালি কিন্তু এখানে 165 ফিটই থাকার কথা, কিন্তু আমাদের নকশাতে কিন্তু থাকে না। এখন আমরা কাজ কিভাবে করব? আচ্ছা, নকশা ইনসার্ট নিয়ে কি আর কথা বলতে হবে? এগুলো আসলে টাইম নষ্ট, আর কথা বলতে হবে নকশা ইনসার্ট নিয়ে? আচ্ছা, 160 ইঞ্চি, এবার আপনাদের বলি 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আপনি একটা নকশা পাইছেন, এটার স্কেল ফ্যাক্টর আপনাকে কত দিতে হবে? 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে কিভাবে স্কেল ফ্যাক্টরটা কিভাবে বের করব? লিখে ফেলি। 63,300 396। তাহলে এটার স্কেল ফ্যাক্টর দিতে হবে 396। রাইট। পৃথিবীর যে কোনো স্কেলের নকশা যদি আপনার সামনে দেওয়া হয়, আপনার কিন্তু সমস্যা হওয়ার কিন্তু কথা নয়, সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমি আর এই হিসাবটা তাহলে দেখালাম না। আর এমন কেউ আছেন হিসাবটা বোঝেন নাই? এমন কেউ আছেন? স্যার না এখন স্যার, বুঝি, ক্লিয়ার। স্যার এখন বুঝি স্যার। না, এগুলো হিসাব আর করতে ভালো লাগে না। তার সহজটা স্যার এই হলো গা 63,360 এর যত ইঞ্চি স্কেল তাদের ভাগ দিয়ে দিব। গুড গুড। 63,360 কে যত ইঞ্চি ছিল ওটাতে ভাগ করলে স্কেল ফ্যাক্টর পেয়ে যাবো। এখন বুঝি স্যার। সোজা সাপটা। জি স্যার, বুঝি স্যার। আমি তো, আমার তো মাথায় আসে না যে কথাটা বলবো, শিখাই দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু মাঝে মধ্যে আপনারা একটু ধরে দিবেন আমাকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিভাবে কাজ করব দেখেন, এখানে আমরা পেলাম হচ্ছে কত পাইছি, এটা হচ্ছে যেহেতু 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে থাকার কথা 165 ফিট, আছে 160 ফিট। আমরা কিভাবে কাজ করব, কাজের প্রসেসটা দেখি। প্রথমে আমরা হার্ড কপি নকশা নিব, ঠিক আছে? হার্ড কপি নকশা নিয়ে হার্ড কপি নকশার উপর আমার গুনিয়া স্কেলটা আমরা বসাবো। এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমি পাইতেছি, সাপোজ ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মাপ পেলাম 162। এখন এইটাকে আমাকে 162 ফিট বানাইতে হবে। এটা আমার হচ্ছে মানে পরামর্শ, কারণ এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, মানে বিতর্ক আছে এটা নিয়ে। আসলে আমার সিদ্ধান্তটা আপনাদের চাপায় না দেওয়াটাই ভালো। আমার পরামর্শ, আপনি হার্ড কপি এই যে অটোকাডে পায়ে যে মাপ শুরু করবেন, এটা না করে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হার্ড কপির উপর গুনিয়া স্কেল ধরেন, গুনিয়া স্কেল ধরে যত ফিট পাবেন এটা তত ফিটে অ্যালাইন করে দিবেন। সাপোজ ধরেন এইটা আমরা পাইছি, প্রথমে আমরা একটা লাইন টেনে নিই। প্রথমে আমরা এখানে একটা লাইন টেনে নিই, একটা লাল কালার লাইন দিই, তাহলে আপনারা সহজেই আপনার চোখে দেখতে পাবেন। আচ্ছা, এইখান থেকে এখানে আমার পিডিএফ নকশাতে আছে 160 ফিট, আর হার্ড কপিতে আছে সাপোজ ধরেন 170 ফিট আছে। সাপোজ ধরেন 170, 162 এত কাছে না নেই। সাপোজ ধরেন আপনি গুনিয়া স্কেল ধরে পেলেন 170 ফিট আছে, তার মানে এইটাকে আপনাকে 170 ফিট বানাইতে হবে। এই জন্য প্রথমে আপনাকে একটা 170 ফিটে একটা লাইন করে নিতে হবে। 170 ফিটের প্রথমে একটা আমরা লাইন করে নেব, ঠিক আছে? টানা নিয়ে 170 ফিট, 170 ফিট ইন্টার, হ্যাঁ, লাইন করে নিচ্ছি। আর এখানে আছে 164। এখন আমরা পুরা নকশা সিলেক্ট করব। এটার সুবিধা কি, সুবিধাগুলো পরে আসি। আমরা যে কাজটা করতেছি কাজটা দেখে সিলেক্ট করব, দেন কমান্ড দেব AL, ফুল কমান্ড ALIGN, অ্যালাইন। শর্ট কমান্ড হচ্ছে AL ইন্টার, AL ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে নিচে কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, তো আমরা ফার্স্ট সোর্স পয়েন্ট দেখাই দিলাম, ক্লিক।
এবার বলতেছে আমি ওকে টোকে কিছুই করি না, জাস্ট মাউস ধরে আছে। এবার ক্লিক করার সাথে সাথে বলতেছে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। তাহলে আমি বলতেছি এই পয়েন্টটা লাগবে হলো, এখানে অর্থ বন্ধ করে দেন এবং ওস্তাব অবশ্যই চালু থাকবে। আমি বলতেছি এই পয়েন্ট লাগবে মানে ডেস্টিনেশন পয়েন্ট মানে গন্তব্য কোথায়। আমি বললাম যে এই পয়েন্টটা এইখানে লাইগা দাও। তারপরে বলতেছে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে ওকে ওকে টোকে কিছুই করি নাই, সেকেন্ড সোর্স পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা এইখানে লাইগা দাও, দেন ইন্টার ইয়েস। এখানে ইয়েস নো আপনার এখানে অপশন আসতে পারে, এখানে আপনার ইয়েস করে দিবেন। দেখবেন যে হলো এইটা যত ফিটে তত ফিটে আসে নকশা বড় করে ফেলছে। ঠিক আছে, এখন আপনি মাপ দিলেই আপনার হার্ড কপির সাথে মাপ মোটামুটি ভাবে মিলে যাবে। আপনার রেজাল্ট যদি অটোক্যাডের রেজাল্ট যদি হার্ড কপির বাইরে চলে যায় তাহলে কিন্তু রেজাল্ট বিবেচিত হবে বাংলাদেশ সংবিধান অনুযায়ী। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কিন্তু হার্ড কপি নকশা কিন্তু একটা গেজেটেড নকশা। তো সরকার যেহেতু এটাকে অথরাইজ করে সিল স্বাক্ষর করে আপনার হাতে দিতেছে, মানে কি এটা ভুল হলেও এটা সঠিক বলে বিবেচিত হবে। পরবর্তীতে যদি ওই ভুল নিয়ে যদি কোনো আপত্তি হয়, এটা প্রসেস আছে সংশোধনের। তো সেই প্রসেস অনুযায়ী যাওয়ার পরে যদি পরবর্তীতে সংশোধন হয় সেটা হইতে পারে, কিন্তু হার্ড কপিতে যেহেতু গভর্নমেন্ট সিল আছে, হার্ড কপি রেজাল্টের সাথে কিন্তু অটোক্যাডের রেজাল্ট মিলতে হবে কিন্তু। আর এই অটোক্যাডের এই পিডিএফ কিন্তু গভর্নমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করছে না, গভর্নমেন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করছে হার্ড কপি নকশা, সুতরাং হার্ড কপির সাথে রেজাল্ট মিলতে হবে। এইখানে আমাদের বিশ্বজিৎ দাদা করে কি, বিশ্বজিৎ দাদা আমার বলে যে হলো আপনি স্কেল এটা না কইরে আপনি সাপোজ ধরেন হার্ড কপিতে সাপোজ ধরেন আমরা এই 3266 নাম্বার দাগ সাপোজ ধরেন আমরা কাজ করবো, 3266 নাম্বার দাগটা আমরা সাপোজ ধরেন কাজ করবো। এখন বিশ্বজিৎ দাদা বলতেছে আপনি হার্ড কপিতে একটা বাহু অ্যালাইন করে নেন। সাপোজ ধরেন এই বাহুর মাপ এখানে কত, এই বাহুর মান এখানে আমরা অটোক্যাডে পাইতেছি 188 ফিট। এখন বিশ্বজিৎ দাদা বলতেছে আপনি এখন হার্ড কপিতে এখানে একটা গুনিয়া স্কেল লাগান, লাগানোর পরে যত ফিট পান তত ফিটে অ্যালাইন করেন। অ্যালাইন করার আগে প্রথমে আমাদের হচ্ছে হলো এখানে একটা আমরা লাইন টেনে নিই। হ্যাঁ, সাপোজ ধরেন এখানে পাইছি কত একটু দেখে নিই। আচ্ছা, এইখানে আমরা পাইছি হলো এই 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 বাহুতে পাইছি হলো 188। ঠিক আছে, এখন হার্ড কপিতে মেপে দেখলাম এখানে আছে হলো 183। এখানে পেলাম হচ্ছে 188 ফিট, হার্ড কপিতে মেপে পেলাম এই বাহুটা 183 ফিট। এবং সবসময় বড় বাহুটা নেওয়ার চেষ্টা করবেন, বড় বাহুটা অ্যালাইন করবেন। ছোট বাহুটা অ্যালাইন করলে কিন্তু বড় বাহুগুলো মিলবে না, এই জন্য বড় বাহুটা কিন্তু অ্যালাইন করবেন। ঠিক আছে, তাহলে আমার হার্ড কপিতে মেপে পেলাম 183 ফিট, হার্ড কপিতে মাপলাম 330 ফিট, স্কেল দিয়ে মাপলাম, গুনিয়া গান্ডার দিয়ে মাপলাম, মেপে কনফার্ম হলাম যে এটা আসলে 183 ফিটের বেশি আসলে দেওয়া যায় না আসলে। এখন অটোক্যাড কিভাবে দিচ্ছে তারা ভালো জানে, কিন্তু 183 ফিটের বেশি দেওয়া যায় না। তাহলে আপনি 183 ফিটের একটা লাইন টেন নেন, যেহেতু আমরা হার্ড কপিতে 183 ফিট পাইছি, 183 ফিট ইন্টার। ঠিক আছে, আচ্ছা এবার এবার আপনি পুরা নকশাটা সিলেক্ট করেন, কমান্ড দেন অ্যালাইন এ এল ইন্টার, দেন ফার্স্ট সোর্স পয়েন্ট, ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্ট ক্লিক, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট ইন্টার ইয়েস। দেখেন এখন আমার বাহুটা 183 ফিটের কিন্তু বাহু হয়ে গেছে। অটোক্যাড প্রপোর্শন মেনটেন করে আমার 183 ফিটের বেশি বাহুর মানটা দিতে পারছি না, অটোক্যাড আসছে 188। কথার কথা বলতেছে, আমি তো জানি না হার্ড কপি আমার কাছে নেই, আমি বলতে পারতেছি না। কথার কথা বলতেছে যে এখানে হার্ড কপিতে 183 ফিট পাইছি, আপনি যে সবসময় পাবেন বিষয়টা তা না। তারপরে এইবার আপনি চেক করেন, আপনি এবার হার্ড কপিতে এই বাহুর মানটা চেক করেন গুনিয়া স্কেল ধরে যেখানে কত ফিট, আর অটোক্যাডে আসতেছে কত ফিট, দেখবেন মিলে গেছে হার্ড কপির সাথে। তখন আপনার কাজ কিন্তু অধিকতর গ্রহণযোগ্য হবে। একজন ম্যানুয়াল আমিন যে কম্পিউটার বোঝে না, এদেশে কিন্তু সংবিধানে কোথাও লেখা নাই তাহলে আপনাকে কম্পিউটার বুঝতে হবে। যে কম্পিউটার বোঝে না তাকে কিন্তু আপনাকে কম্পিউটার সাইড করে রেখে কিন্তু খাতা কলমেই কিন্তু বুঝাইতে হবে। তখন আপনি তাকে বলবেন মুরব্বী দেখেন, আচ্ছা এই এই পয়েন্টটা মাপ করুন, দেখেন তো আপনার হার্ড মাপ করুন। তো মুরব্বী দেখে বলবে যে এই জায়গা 152 ফিট আছে, আর আমরা অটোক্যাডে পেয়েছি 151 ফিট, তাহলে কিন্তু ওই মুরব্বীও কিন্তু আসলে মানে বলতে পারবে না যে আসলে এটা ভুল। তখন ওই মুরব্বী ধরে নিবে যে হলো মুরব্বীর চোখের সমস্যা, হয়তো একটু 1 লিঙ্ক 2 লিঙ্ক হাফ লিঙ্ক এদিক ওদিক হয়ে 1 ফিট কম বেশি প্লাস মাইনাস হয়ে গেছে, সে কিন্তু আর আপনার সাথে আপত্তি জানাবেন না।
আর আমি করি কি, আমি যখন ফিল্ডে যাই তখন আমি করি কি, আসলে হার্ড কপি আমাদের গভর্নমেন্ট আমাদের যে কয়টা হার্ড কপি প্রোভাইড করে, আসলে একটারও কিন্তু হার্ড কপি কিন্তু সঠিক নয়। কিন্তু একটা হার্ড কপির সাথে আর একটা হার্ড কপির মিল পাবে না, এক আমিনের সাথে আর এক আমিনের মিল পাবে না। এক আমিন আর এক আমিনটা বলতেছে যে তোর স্কেল ভুল, ও বলে তোর নকশা ভুল, আমি অফিস থেকে তুলে নিয়েছি। কিন্তু আসলে নকশা কিন্তু সব অফিসেরই নকশা। এখন যদিও ডালিতে করে রাস্তাঘাটে বিক্রি করতেছে, অনেক ব্যবসায়ী বিক্রি করতেছে, এগুলো স্যার নকশা তো অনেকে নেওয়ার। বলে স্ক্যান কপি, সেটা আবার কি? সরি, আমি একবার একটা নকশা দিছিলাম একটা আমিনকে, ও বলতেছে এটা স্ক্যান কপি, এটা দিয়ে মাপা যাবে না। আচ্ছা, নকশা সাধারণত 3 ধরনের নকশা হয়, ঠিক আছে, প্রচলিত আরো আছে, আর একটা ধরন আছে। তো 3 ধরনের নকশা হয় যখন আপনার এলাকাতে যখন জরিপ সম্পূর্ণ হয়। সাপোজ ধরেন বিআরএস জরিপ আপনার এলাকাতে সম্পূর্ণ হয়েছে, তখন প্রত্যেকটা উপজেলাতে গভর্নমেন্ট কিন্তু 5 থেকে 6 কপি, অনলি 5 থেকে 6 কপি অরিজিনাল কপি মানুষকে প্রোভাইড করে। যারা আবেদন করে রাখে তাদেরকেই দেয়। তো এই অরিজিনাল কপিগুলাই কিন্তু সঠিক। জরিপ পরবর্তী সময় যে কপিগুলা গভর্নমেন্ট প্রোভাইড করে, অনলি 5-6 কপি একটা উপজেলায়। আর একটু বড় হইলে অত 10-12 কপি হইতে পারে, এর বেশি না। এর বেশি কোনো উপজেলাতেই দেয় না, যেটা অরিজিনাল নকশা। ঠিক আছে, অরিজিনাল নকশা স্ক্যান কপি নকশার মধ্যে কিন্তু পার্থক্য দেখলে বুঝতে পারবেন। আর স্ক্যান কপি দেখলেই বুঝবেন যেটা ছবি তুলে প্রিন্ট করে নিয়ে আসছে। এই যে যেমন দেখেন, এই কপিটাই যদি আমি এখন প্রিন্ট করি, এই কপিটাই যদি আমি এখন প্রিন্ট করি, আপনার কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না, এগুলো কালিগুলো অরিজিনাল না, এগুলো হচ্ছে হলো এই এই পিডিএফ থেকে কিন্তু প্রিন্ট করা। এই পিডিএফ থেকে যে কপিগুলো প্রিন্ট করবেন এটাকে কিন্তু বলে স্ক্যান কপি। মানে কি, অরিজিনাল নকশা স্ক্যান করে যে পিডিএফটা বের করে নিয়ে আসে, ওই পিডিএফ থেকে যেটা প্রোভাইড করে ওইটাকে কিন্তু স্ক্যান কপি বলছে। আর একটা কপি আছে ফটোকপি, এটার কথা না বলাই ভালো, আমার চেয়ে আপনারা ভালো জানেন। ফটোকপির 4 পয়সার কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই, ঠিক আছে। আর একটা আমি উনি যে বললো যেটা স্ক্যান কপি, এখন বিষয় হলো উনি বুঝলো কি করে? আর এটা যে স্ক্যান কপির স্কেল তো ঠিক থাকতে পারে, স্ক্যান কপি মানে যে স্কেল ভুল তা তো নয়। উনি কি বিবেচনা করে, কি চেক করে উনি বুঝলো যে ওনার স্কেলটা ভুল? তো এগুলো কিন্তু প্রশ্ন থেকে যায় এগুলা। মানে আমি ঠিক আছে, আমার আমার নকশা ভুলের আমি মেনে নিতেছি, এতে কোনো আপত্তি নাই, কিন্তু বিষয় হলো মানে আপনি যে বলতেছেন আমার নকশাটা যে ভুল, আপনাকে তো মানে মুখে মুখে মানে মুখ দিয়ে আপনার মুখে আইসে আপনি বলে দিছেন, তো আপনার কাছে তো অবশ্যই কিছু না কিছু দেখছেন। তো আপনি আমারে জানান আপনি কি দেখলেন। আর আমারটা যে ভুল আর আপনারটা যে ঠিক, তা কি প্রমাণ? তো কথার পিঠে কিন্তু কথা কিন্তু থেকে যায় কিন্তু। তো এই জন্য আসলে মানুষের সাথে আসলে এগুলো নিয়ে বিতর্ক করাটা বোকামি। মানে আপনি যদি মানে বলেন কাউরে যে ভাই আপনার নকশা ভুল, আমারটাই ঠিক আপনারটাই ভুল, আসলে এটা বোকামি। কারণ নকশা না আপনারটা ঠিক না তারটাও ঠিক। আবার এমনও হইতে পারে যে হলো তারটা ঠিক আপনারটা ভুল। আবার এমনও হইতে পারে আপনারটা ঠিক তারটা ভুল, এরকম হইতে পারে। তো এই জন্য যেহেতু আমরা কনফার্ম না আসলে নকশাটা সঠিক না ভুল, আসলে মানে এগুলো কার হাতে যা আছে থাকুক গা, তার জিনিসে আমার ভুল বলার দরকার নেই। না এরকম কোনো চিহ্ন আছে এটা নকশাটা যে করে ঠিক আছে এটা বোঝার কোনো উপায় আছে? না, নকশাতে এমন কোনো বোঝার কোনো উপায় নেই, কেউ দেখাইতে পারবে না, কোনো উপায় নেই নকশাতে। আচ্ছা, আপনি যে বললেন যে 4 থেকে 5টা অরিজিনাল কপি থাকে, যে এর বাইরে অনেকে তো আবেদন করে, সবসময় আবেদন করে 500 টাকার বিনিময়ে তো একটা হার্ড কপি দেয় এখন জেলা রেকর্ড রুম অফিস থেকে। তো ওরা কি এখন অরিজিনাল দিচ্ছে না স্ক্যান কপি দিচ্ছে? ওরা ওরা জাতীয় রেকর্ড ও জরিপ অধিদপ্তর, জেলা প্রশাসক কার্যালয়, এরা প্রত্যেকেই স্ক্যান কপি প্রোভাইড করছে এখন। আর আপনি অরিজিনাল নকশা পাবেন আপনি, হ্যাঁ, ওটা আপনাকে ইয়ে করতে দিবে না, ওটা আপনারে হয়তো দেখতে দিবে কিন্তু আপনারে নিতে দিবে না। আপনার হচ্ছিল ওরা স্থানীয় বিক্রি করবে না? ভূমি অফিসের সংরক্ষণেও কিন্তু অরিজিনাল নকশা থাকে। তো রিসেন্ট মনোহরগঞ্জের ভূমি অফিসে কিন্তু একটা স্ক্যান কপি নকশা পাওয়া গেছে। তারপর সেটেলমেন্ট কার্যালয় কিন্তু তাদের সংরক্ষণে কিন্তু ইয়ে নকশা থাকে, অরিজিনাল নকশাটা থাকে। তো বড় জোর তাদের সাথে যদি একটু খাতির থাকে, চাটখানি খাওয়াই যদি একটু নিয়ে যদি একটু মাপজোক দিতে পারেন, ওটার সাথে রেফারেন্স করে নিতে পারেন, সেটা ডিফারেন্ট হিসাব। কিন্তু সচরাচর এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আর হ্যাঁ, সঠিক নকশা চেনার উপায় একটাই, এটা অরিজিনাল নকশা দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা দাগ দেওয়া, টানি নকশা। আর একটা আর স্ক্যান কপি থেকে প্রিন্ট একটা আলাদা জিনিস, আর ওই প্রিন্ট কিন্তু ডিফারেন্ট জিনিস, ওটাও কিন্তু প্রিন্ট। প্রিন্ট মানে এই প্রিন্ট না, ওটা অন্য প্রিন্ট, ওটা অন্যভাবে ছাপ দিয়ে প্রিন্ট দেওয়াটা। তো হইলো ওইটা কিন্তু সঠিক। ওগুলো 5টা নকশাও যদি হয়, 5টা নকশার সাথে পুরোপুরি মিল আছে। এবং এরকম নকশা
আমার বাবার কাছেও দুইটা আছে। আমার বাবা তো ব্যাংকার আসলে, আমি না কি কারণে জানি এগুলো সংরক্ষণ করছে। তা আমার বাবার নকশা এরকম, আমি ওই সেম নকশা আরো কয়েকটা নকশা কালেক্ট করছি, অরিজিনাল নকশা আমিনদের কাছ থেকে কালেক্ট করে দেখি যে আমার বাবার নকশার সাথে তাদের নকশাগুলো কারেক্ট, মানে কাটাই মিল। কিন্তু আমার বাবার কাছে আবার স্ক্যান কপি নকশাও আছে। ওই স্ক্যান কপি নকশাগুলো নিয়ে যায়, আমি আমিনদের কাছে অরিজিনাল নকশাগুলো নিয়ে মিলাই দেখি যে স্ক্যান কপির সাথে কোনো মিল নাই। বিষয়গুলো হলো এই, আসলে অরিজিনাল নকশা ছাড়া কোনো নকশা সঠিক না। এমনি গত করছে এই সিভিল কোড কমিশনার এই সাহেব রিপন খান এই নতুন সিভিল কোড কমিশনার। তো উনি বলতেছে যে স্যার আমরা একটা সমস্যায় পড়ছি, আমি একটা এলাকাতে মাপতে যাই, আমার 10টা নকশা এনে দিচ্ছে, 10টা নকশা 10 রকম। তা এখন বলেন আপনি এবং প্রত্যেকটা নকশাতে গভর্নমেন্টের কিন্তু অথরাইজ সিল আছে। আমি কি নিজেই কিছুক্ষণ আগে বললাম যে হলো গভর্নমেন্টের সিল আছে মানে ওটা অবশ্যই সঠিক, ভুল হলেও সঠিক, সঠিক হলেও সঠিক। তাহলে এখন বলেন 10টা যদি নকশা নিয়ে আসে তাহলে আপনি কার নকশা মানবেন, মানে কার নকশা ধরে আপনি কাজ করবেন? এর নকশা ধরে কাজ করলে ওর দিকে 2 ফিট ঢুকে যায়, ওর নকশা ধরে কাজ করলে এর দিকে আবার 4 ফিট ঢুকে যায়। মানে এই কাহিনী। এখন এমন তো অবস্থা, আপনি কি করবেন? এখন আপনি যদি আমার জিজ্ঞাসা করেন কি করবো, তাহলে আমি এর সমাধান কি দিব বলেন? এখন আপনাকে ইনস্ট্যান্ট মাঠে বসে আমার কাছে একটা সমাধান আছে, কিন্তু এটা সরকার করবে কিনা আমি জানি না। সমাধান হলো এটা যে যে সেটেলমেন্ট অফিসার যারা যে জমি পরিমাপ করে, ওরা চাইলেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ওখানে মেনশন করে দিয়ে অনলাইনে দিতে পারতো, তাহলে সবাই দেখতে পারতো যে কোন জমির বাহুর দৈর্ঘ্য কত ফিট করে আছে। তাইলে আর গুণী স্কেল দিয়ে মাপে এক একজনের ম্যাপের দৈর্ঘ্য এক এক রকম হতো না। আরে আপনি কি আমার পেট এই ভাত মারার কি প্ল্যানিং করে আইছেন নাকি? না না, ভাত মারার জন্য না, তারপরেও তো আমের দরকার আছে, আমিন ছাড়া তো হবে না। গভর্নমেন্টকে এগুলা কুবুদ্ধি দিয়ে না বাইরে আমরা কাজ করব। আচ্ছা, উনি ভালো কথা বলছেন। উনি বলছে যে হলো এত কষ্ট করে গভর্নমেন্ট যখন এই নকশাগুলো তৈরি করে একটু বাহুর মান একটু ছোট করে একটু দিলে কি সমস্যা, মানুষ বুঝতো। তাও যদি দেয়ও তখন আমাদের লাগবে, কিন্তু আসলে আমাদের মূল্যটা কমে যাবে। যাই হোক, এই কথাটা উনি ভালো প্রপোজাল দিচ্ছেন। এখন ভাই আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের যদি এত বুদ্ধি থাকে, মানে গভর্নমেন্ট কি এত বড় একটা প্রতিষ্ঠান, তাদেরকে বুদ্ধি নেই? মানে এই বুদ্ধিটা তারা কেন খাটাইতে পারছে? তাও মান দিক, সমস্যা কাছে থাকুক, সমস্যা এটা হতে পারে এটা তো এগুলো লাগবে কিভাবে নকশার মধ্যে এত ছোট ছোট এর মধ্যে? আর যদি নাও হয়, অন্তত গভর্নমেন্ট এমন একটা সঠিক একটা রেফারেন্স লাইন দেখ, যাতে যে রেফারেন্স লাইনটা ধরে আমাদের নকশা যদি ভুলও হয়, আমরা যাতে ওই রেফারেন্স লাইনটা ধরে আমরা নকশাটা ঠিক করে নিতে পারি, কিংবা আমরা এক চান্সে বলে দিতে পারি। এক মুরব্বী এসে বলতেছে আমার নকশা ভুল, তাহলে আমাকে তো একটু যাচাই করতে পারতে হবে যে আমার নকশাটা আসলেই ভুল। তাহলে ভাই একজন মুখ দিয়ে বললো, আর ভাই এটা কি সম্ভব বলেন তো? ফিল্ডে যায় বলতেছে আপনার নকশাগুলো আপনি মানে নিছেন, এটা কি হয় কোনোদিন? এটা আপনার নকশা যদি ভুলও হয়, আপনি কি এটা মানবেন কোনোদিন? এটা কি মানে কোনোদিন যায়? তাহলে গভর্নমেন্ট এমন একটা নকশাতে, আমাদের নকশাতে এমন একটা চিহ্ন রাখুক, যাতে যে চিহ্নটা দেখে আমি অন্তত বুঝ পাই যে না, আমার নকশাটা মুরব্বী ঠিকই বলছে, আসলে আমার নকশাটা আসলে ভুল। এইগুলো কিন্তু আমাদের সীমাবদ্ধতা, জরিপের কিন্তু সীমাবদ্ধতা। এই যে একটা এলাকাতে যে জরিপ পরবর্তী সময়ে যে তারা হচ্ছে অনলি 7, 8টা 10, 12টা নকশা প্রোভাইড করছে, আমার কথা হলো এই ফাইলটাই যদি আমরা অটোক্যাডে যদি ড্রয়িং গুলা তুলে ফেলি, 10,000 লোক নকশা নিয়ে আসতে গেলে 10,000 লোককে অরিজিনাল কপি দেওয়া সম্ভব। হ্যাঁ তাই তো, অটোক্যাডে যদি করা থাকে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, বিগত সরকারের আমাদের সময়ে আমাদের হচ্ছে হলো এই জরিপ কাজ শুরু হয়েছে, অনেক কথা আমাদের শোনানো হয়েছে, তার অনেক কিছুই বাস্তবায়ন হয় নাই। তো আমাদের বিডিএস জরিপও কিন্তু এই নকশাই কিন্তু প্রোভাইড করছে, এবং সেই নকশাতেও কিন্তু স্কেল ভুল। আমি কিন্তু বিডিএস জরিপের কয়েকটা নকশা দেখছি, বুঝতে পারছেন? কয়েকটা নকশা আমার দেখার সুযোগ হয়েছে, যেভাবে সুযোগ হয়েছে নাম বলতেছি না, আমি প্রসেসটা বলতেছি না, কিন্তু আমার একটু নাড়াচাড়ে দেখার একটু সুযোগ হয়েছে আমার। ওই নকশাতেও কিন্তু আপনি এই ধরনের নকশাই পাবেন। কিছুদিন পর দেখবেন এই ধরনের বিডিএস জরিপের এই ধরনের পিডিএফ গুলো আপনার হাতে চলে আসছে, এবং বিডিএস জরিপ কিন্তু ফুল অটোক্যাডে করছে। তো অনেক কিছু আমাদের সরকার কিন্তু আমাদের জন্য চাইলে অনেক কিছুই করতে পারে। আসলে কারে কি বলবেন বলেন? কিছু বললেই মানে সরকার বিরোধী অবস্থান আপনি চলে গেছেন, সরকার ফেলাই দিতেছেন, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের সরকারের। একটা ভালো কাজ করতে গেলেও ওটা আসলে ওইভাবে করে আসলে পজিটিভলি করা যায়। এবং আমাদের বিডিএস জরিপেও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। কিন্তু আপনারা দেখেন, বিডিএস জরিপের নকশা হয়তো এখন পাইতেছেন না, হয়তো আগামী 5, 7 বছর 10 বছর পরে আপনারা অবশ্যই পাবেন। তখন দেখেন এই সেম প্রবলেমটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে? এখন আমরা এখন ভাই আমরা তো সার্ভে, আমাদের পেট চালাইতে হবে। নকশা ভুল বলে তো আর বলা যাবে না যে
আমি আর কাজ করতাম না, কারণ আমার পেট চালাইতে হবে। তো এখন ওই জন্য বুদ্ধি বের করছি, হার্ড কপি নকশা দেখা এখান থেকে এটা ম্যাপা নিবো, ম্যাপে নিয়ে দেখি যে হার্ড কপি নকশার সাথে প্রায় কাছাকাছি হয়ে গেছে, মানে আমার মাপ সঠিক। আমি এখন আর হার্ড কপি আর দেখবো না, হার্ড কপি সাইড করে দেখে আমি সমান এখন চোখ বন্ধ করে কাজ করবো। তো হার্ড কপি ছাড়া যদি কাজ করেন এটা কিন্তু ভুল বলে বিবেচিত হবে, ঠিক আছে? এটা কিন্তু সঠিক হবে না, আপনি ইয়ে করবেন। আর আমি একটা কৌশল আপনাকে শিখাই দিই, আমি ফিল্ডে যাই করি কি, আমি আমি আসলে অনভিজ্ঞ, হ্যাঁ, সার্ভের কাজে কিন্তু আমার অভিজ্ঞতা খুব কম। তো এই জন্য আমি আতঙ্কে থাকি, ফিল্ডে যখন যাই আমি খুব আতঙ্কে থাকি। এই জন্য আমি প্রচুর কৌশল করতে হয় সেখানে। আমি প্রথমেই ফিল্ডে ঢুকে আমার প্রতিপক্ষে যে আমিন থাকে আমি তাকে বলি, স্যার বলি কিংবা ভাই বলি বা আঙ্কেল চাচা যেটা বলার লাগে বলি, বলার পর বলি যে হলো দেখি আপনার নকশাটা কিন্তু কি আছে আপনার নকশাতে। তখন ওনার নকশাটা পাইলেই আমি ওনার নকশা করে বুনিয়া স্কেল ধরে মেপে নিই, উনি যে এই বাহুটা যে আমরা দুজন নাপতে সেই বাহুর মানটা কত। এরপর আমার অটোক্যাডের সাথে আমি ওটা অ্যালাইন করে ফেলি, এবং এখানে দেখা যায় যে হলো ওনার সাথে আমার কাটায় কাটায় মিলে যায়, উনি আর আমার বিরোধিতা করতে পারে না। কিন্তু আমি আমার কাছে হার্ড কপি থাকলেও আমি আমার হার্ড কপির সাথে অ্যালাইন করি, আমি ওনার সাথে অ্যালাইন করি, ঠিক আছে? এটা একটা কৌশল। এতে করে আপনার এই 1-2 ফিট কম বেশি হইলে কিংবা ইয়ে হইলে কিন্তু খুব একটা আহামরি খুব বড় ধরনের কিন্তু সমস্যা তৈরি হবে না। তো এইটা আবার তারে আবার দেখায়েন না যে আপনি তার হার্ড কপি থেকে রেফারেন্স দিতেছেন, তারে দেখায় না, কৌশলে দেখবেন। আপনি এমনও বলতে পারেন, এই আপনার নকশা স্যার বা আঙ্কেল আপনার নকশা এই দেখি আপনার নকশা তো অনেক কিছু ভুল টুল নকশা হয়, আপনার নকশা ঠিক আছে না সঠিক আছে দেখি, তার সামনে স্কেল ধরে দেখবেন যে আচ্ছা এই অমুক বাহুর মান দেখি, কৌশল করে আপনি যে তার নকশা থেকে যে রেফারেন্স নিতেছেন এটা বুঝতে দিবেন না। আর তার কাছে যদি অরিজিনাল নকশা থাকে, বেশিরভাগ আমিনের কাছে অরিজিনাল নকশা পাওয়া যায়, আমি দেখছি এরা কিভাবে অরিজিনাল নকশা পায় এরাই জানে ভালো। স্ক্যান কপি নকশা খুব একটা থাকে না আমিনদের কাছে, সবার ম্যাক্সিমামের কাছে অরিজিনাল নকশা। অরিজিনাল নকশা যদি হয় আমি কোনো কথা বলি না, আমি নকশাটা নিয়ে হাত মাপ ধরে যেখানে অটোক্যাড অ্যালাইন করতেছে আমি তারা বুঝতে দিই না, আমি তারে বলি যে দেখি তো আপনার আমার অটোক্যাডের সাথে মিল আছে দেখি তো আপনার নকশা সঠিক না ভুল স্কেল, এটা তো আমাকে দেখতে হবে যে নকশা ধরে কাজ করতেছে। যখন এই কথা বলি তখন সে মানে খেপে যায় আপনারা দেখেন, আপনি দেখেন আপনার কি ভুল আছে, দেখেন তো আমার নকশা কি ভুল, দেখেন তো সারা জীবন নকশায় কাজ করছে। তো বিভিন্ন ভাবে কৌশল, আমি বলতেছি যে আমার এই কৌশল অ্যাপ্লাই করতে না, আমি এক এক জায়গায় এক এক কৌশল অ্যাপ্লাই করে আমি তার হার্ড কপির সাথে মিলবে এবং তার সাথে কিন্তু আমার কিন্তু মিলে যায় কিন্তু, ঠিক আছে, মিলে যায়। কিছু কিছু জায়গাতে আমিনেদের স্কেলই ভুল থাকে কিছু কিছু জায়গাতে, তো সেগুলোতে আমি ডাইরেক্ট ওটা ধরাই দিই, আমি জনগণের সামনে বলি যে এটা স্কেল ভুল, এই স্কেলে মাপ কিন্তু সঠিক হবে না, ওই ঠাস স্কেল নাই, আমার স্কেল মানার রেকর্ড আছে। যদিও এটা আপনারা কিভাবে নেন আমি জানি না, তো স্কেল আসলে সঠিক থাকে না। স্কেল অবশ্যই যে স্কেলটা কাজ করতেছে স্কেলটা গুণিয়ে স্কেলটা অবশ্যই 2 ইঞ্চি হতে হবে, কাটায় কাটায় 2 ইঞ্চি হতে হবে। 330 ফিট স্কেলে যদি কেউ কাজ করে 330 ফিট অবশ্যই 198 ইঞ্চি হইতে হবে, না হলে ওই স্কেল মাপ সঠিক হবে না। কিন্তু রেগুলার স্কেলটা আপনি চেক করবেন, কারো মাপের সাথে যদি আপনার মাপে যদি তারতম্য হয় আপনি হচ্ছে স্কেল চেক করতে, তার স্কেল চেক করতে কৌশলের স্কেল আবার ডাইরেক্ট আবার চ্যালেঞ্জ করেন না, তাহলে স্কেল আপনার হাতে দিবে না। আপনি তার স্কেলটা নিয়ে আপনি বলবেন যে আমি একটা মাপ নেই তো নকশা থেকে দেখি তো, কয়ে তার স্কেলটা নিবেন, তার কাছে চ্যালেঞ্জ করে নিবেন না, নিয়ে তার স্কেলটা কৌশলে চেক করবেন। এই হলো বিষয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কি বিষয় করব? হ্যাঁ বলুন। যে যে স্যার ওই যে আমি অনেকদিন পর্যন্ত বিষয়টা জানতে চাচ্ছিলাম, এটা হচ্ছে নকশার মধ্যে একটু বড় করলেন, যে বড় করলে ভালো হতো যে নকশাটা, যে এখানে নাম্বারটা আবার ঝাপসা করে যে আরেকটা লেখা থাকে, এটা কি জন্য আসে? এটা মনে করেন নিচে 3266 এটা ঝাপসা করে আরেকটা, জি উপরে ওই একটু উপরে আছে, প্রত্যেকটা এটা দাগ নাম্বার ভাবে আছে, জি জি এইটা আচ্ছা জি। আচ্ছা, এখানে তো ভাই এখন এটা কি কারণে আছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এখানে তো 3266 দাগ নাম্বারই তো এখানে লেখা আছে। তো জি জি সচরাচর আমি জি একটু বলি, আপনারা প্রজাস্বত্ব বিধিমালা 1955, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু পড়ার দরকার, কিন্তু পড়লে বুঝতে পারবেন। প্রজাস্বত্ব বিধিমালা 1955 অনুসারে কিন্তু জরিপ পরিচালিত হয়, জরিপ পরিচালনা করা প্রথম পদ্ধতি হলো, নিয়ম হলো আপনার পুরাতন নকশার উপরেই কিন্তু নতুন নকশা করতে হবে, ট্রেস করতে হবে, নতুন নকশা ফেলাই কিন্তু করতে হবে। এই ঝাপসা দাগগুলা কিন্তু অনেক সময় পুরাতন নকশা, যেমন এই যে ঝাপসা দাগগুলা এই ট্রেভাস পয়েন্টের মতো, এটা কি পয়েন্ট আমি জানি না, যেহেতু ইয়ে নেই সাংকেতিক চিহ্ন, ট্রেভাস পয়েন্ট হওয়ার পসিবিলিটি বেশি। পুরাতন নকশাতে সম্ভবত এখানে একটা ট্রেভাস পয়েন্ট আছে। এই যে দেখেন এই যে একটা ঝাপসা দাগ চলে গেছে, পুরাতন নকশার উপর দিয়ে কিন্তু লাইন গুলো দিছে,
তো তখন জরিপের আসলে জরিপটা কিভাবে হয় ওই আইনটা পড়লে আপনি বুঝতে পারবেন, বুঝা গেছে? সচরাচর এই ঝাপসা লাইনগুলো কিন্তু পুরাতন নকশার লাইন হয়, ঠিক আছে? আচ্ছা, আমি একটা মজা দেখাই আপনার, প্রশ্ন যখন আসছে একটা মজা দেখাই। আচ্ছা, এইটা হচ্ছিল বিআরএস নকশা, ঠিক আছে? বিআরএস নকশা এটা দেখেন। তো ওই আইনটা জানা না থাকলে কিন্তু এটা আপনি ঘুণাক্ষরেও কিন্তু এই জিনিসটা আপনি খেয়াল করবেন না, সারা জীবন আপনি কাজ করবেন কিন্তু ঘুণাক্ষরেও খেয়াল করবেন না। তো এই জন্য আইনগুলো একটু পড়ার দরকার, যেহেতু জরিপ কিভাবে হয়, মানে আপনার ভিতরে কিউরিওসিটি থাকতে হবে, আপনার ভিতরে তো এটা জানতে হবে যে জরিপটা আসলে কিভাবে। দেখেন এই যে নিচের দিকে দেখেন, এটা কিন্তু সিএস নকশার কিন্তু রেফারেন্স লাইন। সিএস মানে কি? আরএস আর কি, এর পূর্ববর্তী জরিপ হচ্ছে আরএস, আর এটা হলো বিআরএস, ঠিক আছে? এই যে দেখেন পেন্টাগ্রাফ কিন্তু এখানেই আছে। আমরা যে পেন্টাগ্রাফ করার জন্য যে এত কাহিনী করি, এটার গোটা ফেলাই, ট্রাভার্স টু ট্রাভার্স মেলাই, বা একটু এদিক ওদিক নড়াচড়া, রোটেট রোটেট, স্কেল বড় ছোট করে বিভিন্ন ভাবে মিলানোর চেষ্টা করে। দেখেন এখানে পেন্টাগ্রাফ আছে, এবং অত্যন্ত খুশির সংবাদ হলো এটা ম্যাক্সিমাম নকশাতেই আছে, প্রায় 70% নকশাতেই এই নিচের দাগগুলো আছে। এটাই কিন্তু পেন্টাগ্রাফ নিচের, এটাই কিন্তু পুরাতন মানে প্রিভিয়াস নকশার কিন্তু লাইন এটা, ঠিক আছে? প্রিভিয়াস নকশার লাইন দেখেন প্রতিটা জায়গাতে আছে, দেখেন প্রতিটা জায়গাতে আছে, এই জায়গাতে আছে, তারপরে এই যে দেখেন পুরাতন নকশার লাইন, পুরাতন নকশার লাইন, ঠিক আছে? ম্যাক্সিমাম আপনি একটু কি আপনার পিডিএফ নতুন নকশাতে খেয়াল করলে পুরাতন নকশার জলছাপগুলো পাবেন। তো এটা ওই প্রজাস্বত্ব বিধিমালা 1955 অনুযায়ী কিন্তু পুরাতন নকশার উপরেই আপনাকে নতুন নকশার ড্রয়িং করতে হবে, যাতে আমাদের নকশা এই লাইন অ্যালাইনমেন্ট গুলা যাতে নতুন ভাবে ড্রয়িং করতে যায়, যাতে নড়াচড়া না করে, ভুল যাতে না হয়। এই জন্য প্রজাস্বত্ব বিধিমালা 1955 আপনাকে রাষ্ট্রীয় প্রজাস্বত্ব বিধিমালা 1955। আর এই আইনটা জরিপের এই আইনটা মূলত হয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর অধীনেই একটা সাব আইন। যেমন আপনার হচ্ছে যখন সিএস জরিপ হয়, প্রত্যেকটা জরিপের আগেই কিন্তু একটা করে আইন প্রণয়ন, যদিও 1900 এই এসএ জরিপের পর যে আইনটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব বিধিমালা 1955, এরপরে কিন্তু কোনো আইন হয়নি। এই আইন অনুযায়ী আমাদের জরিপটা পরিচালনা করতে হয়। আর সিএস জরিপটা পরিচালিত হয়েছে হলো বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885। এই আইনটাকে ফলো করে কিন্তু সিএস জরিপটা হয়েছে কিন্তু। তার মানে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885, তারপরে সার্ভে অ্যাক্ট 1875, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950, এবং এই আইনের অধীনে হচ্ছে প্রজাস্বত্ব বিধিমালা 1955। এই আইনগুলো কিন্তু আমাদের সার্ভেয়ারদের কিন্তু ঠোঁটস্থ থাকা উচিত, মানে বিশেষ করে এই জরিপ রিলেটেড এই আইনে তো অনেক কিছু আছে, এসি ল্যান্ডের আইন, এমনকি অফিসের চেয়ার টেবিল যদি ভেঙে যায় কিভাবে বিক্রি করবেন না, নিলামে দিবেন না, কোথাও জমা দিবেন না, কি মানে সবই আছে আইনে, ওগুলো দেখার দরকার নাই। কিন্তু বিশেষ করে জরিপগুলো আসলে কিভাবে পরিচালিত হয়, এই 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 জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো একটু দেখার জন্য কিন্তু এই আইনগুলো আপনার হওয়া উচিত। কিন্তু দুঃখজনক এই আইনে এই জরিপের আইনগুলো কিন্তু ম্যাক্সিমামই জানে না। আমরা জরিপের আইন জানেন কিভাবে? ইউটিউব থেকে হচ্ছে কিছু আইনজীবী বা কিছু অভিজ্ঞ সার্ভেয়ার বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে শিখি, কিংবা কেউ একটা 2-4টা লাইন লিখলো, তার লাইন পড়ে শিখি। কিন্তু আসলে প্রসেসটা এটা না। প্রসেসটা হলো এই আইনগুলো শিখার প্রসেস গুলো হলো ওই আইনে ওই ধারাগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে হবে, করে ওই ধারাগুলো আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আইনের ভাষাগুলো কিন্তু আপনি বুঝবেন না। আমি ধরেই নিলাম আপনি অনেক অভিজ্ঞ মানুষ, পুরো ব্রেনের লোক আপনি, তখন ওই আইনগুলো আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে আইনজীবীরা এই আইনগুলো নিয়ে তারা কি বলতেছে, দেখবেন এক একজন এক এক রকমের কথা বলতেছে। এদিকে যে আপনি আইনগুলো ধারাগুলো যে মুখস্থ করে রাখছেন, তখন কেউ ভুল ব্যাখ্যা দিলেও আপনি কিছু না বুঝলেও আপনি অন্তত এইটুকু বুঝবেন কে ভুল বলতেছে কে সঠিক বলতেছে। দেখবেন এক একজন এক এক রকমের ব্যাখ্যা দিচ্ছে আইনের ভাষার মানে বিশ্লেষণ করে। যখন 10 জনের কথা শুনবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিক একটা সঠিক একটা জায়গাতে আপনি পৌঁছে গেছেন। এইভাবে করে কিন্তু আপনাকে কিন্তু স্টাডি করা উচিত অ্যাজ এ সার্ভে হিসেবে। জরিপ কিভাবে হয় এটা আপনারা জানেনই না। তাহলে আমি 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 নিজেও জানতাম না যে সাবগুলো আছে,
এটা হয়তো এই কৌশলটা অন্য কেউ জানে কিনা জানি না, মানে কারো কাছে শিখে নিছে কিনা জানি না। এটা কিন্তু ওই আইন পড়ার পরেই আমি এগুলো দেখতেছিলাম, দেখতে দেখতে দেখি নিচের এই ছাপ। তখন আমি এই পুরাতন নকশাগুলো যে গিয়ে দেখি যে আসলে এইগুলাই সেই ছাপ। ঠিক আছে, এটা কিন্তু আমাকে কেউ শিখায় নাই, ইমানদারি কথা বলছেন, আমাকে কেউ শিখে দেয় নাই যে এই দাগগুলো পুরাতন দেখো। এই আইনগুলো করতে যায় কিন্তু এই জিনিস আমার মাথায় আসছে যে আরে তো আইনে তো এই কথা লেখা আছে যে পুরাতন নকশার উপরে নতুন নকশা আপনাকে ট্রেস করতে হবে। মানে জরিপ কিভাবে কাজ করবেন আপনি, আইনে লেখা আছে, ওই আইনের বাইরে আপনি কাজ করতে পারবেন না জরিপকারক হিসাবে। তো অনেক ফাঁক ফোকর কিন্তু আপনার কাছে বের হবে, এটা একটা সিম্পল ব্যাপার, আপনারা অনেকেই জানেন। কিন্তু আর অনেক ফাঁক ফোকর বের হয়ে আসবে, তারপরে কি করা উচিত কি করা উচিত না, আইন কি বলে, অনেক কিছু সম্পর্কে আপনারা জাজ করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে রাষ্ট্রীয় অধিগ্রহণ 50 পড়ার দরকার, এটা বিশাল বড় আইন, এটা আপনারা জমি জমার সমাধান দেওয়ার জন্য এই আইনটা আপনারা পড়তে পারেন। আপনারা পড়বেন হচ্ছে সার্ভে অ্যাক্ট 1875, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885, আর হচ্ছিল প্রজাস্বত্ব বিধিমালা 1955। ঠিক আছে, আর কারবার যদি না থাকে বললে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আরে ভাই অটোকাড শিখাইতে আসলে কি শিখাইতেছে আপনাদের? ভাই আচ্ছা, এগুলো পিডিএফ হবে? সরি, এগুলো পিডিএফ হবে? হ্যাঁ এগুলো পিডিএফ আছে। দেওয়া যাবে? তবে তবে সমস্যাটা হলো কি, এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1985 আমার কাছে যে পিডিএফটা আছে এটা ইংলিশে। কারণ এই 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 এটা পড়ে আমি নিজেও খুব ভালো বুঝতে পারি না, ইংরেজি তো আসলে কঠিন কঠিন ব্রিটিশরা ইংরেজি লিখে গেছে, তো অল্প অল্প বুঝতে পারলেও আমি ম্যাক্সিমাম কিছুই বুঝি নাই। তো আমার কাছে এই প্রজাস্বত্ব বিধিমালা 1955 এটাও ইংরেজি আইন, কিন্তু কিন্তু এটার বাংলা অনুবাদ আছে, বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে আছে, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, আমি ওখান থেকে কালেক্ট করছি। আর আপনারা অনেকে আবার এই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব বিধিমালা 1955 উপরে বই লিখছে, বুঝছেন, ওই বইগুলো পড়েন না। আপনারা ডাইরেক্ট আইন পড়বেন, আইন পড়াবো, ইউটিউবে সার্চ দেবেন আইন নিয়ে, এবং বিশেষজ্ঞরা আইনজীবী কে কি বলতেছে সবার বক্তব্য শুনবেন, সার্চ দিয়ে দিয়ে সবার বক্তব্য শুনবেন। মানুষের কথা শুনতে, আর কথা আছে না, শুনতে শুনতে গাইতে গাইতে গায়েন, মানে ওই কথাগুলো শুনতে শুনতে অটোমেটিক্যালি আপনার ভিতরে ওগুলো পুশ হয়ে যাবে। আইন মুখস্থ করার বিষয়, আইন আসলে মুখস্থ করার কথা বলতেছি না, আপনি এমন সুন্দরভাবে পড়বেন যাতে আইনগুলো ধারাগুলো যাতে হাফসা হাফসা আপনি বলতে পারেন, রেফারেন্স সহ, এইভাবে করে আপনি পড়বেন। আর ওই যখন ইউটিউবে যখন বিশ্লেষণ গুলো শুনবেন, এক একজনের বিশ্লেষণ কিন্তু আগেই বলতেছি, এক একজনের বিশ্লেষণ কিন্তু এক এক রকমের, কিন্তু আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন। আচ্ছা, একটু আমি একটু অগ্রসর হই। হ্যাঁ, এগুলো এগুলো আইনের ব্যাপার, যাই হোক আর অভিজ্ঞ লোক আছে তারা আরো ভালো জানবে, আমি যতটুকু জানি বলার চেষ্টা করলাম। আচ্ছা, এইবার দেখেন আর স্কেল করার বিষয়টি, যে নকশার সাথে অ্যালাইন করার বিষয়টি, কিন্তু এটা কিন্তু আপনার প্রতি আমার ফোর্স না, হ্যাঁ আমার পরামর্শ। আমি বলছি নকশার সাথে আপনার অটোক্যাডের রেজাল্ট সঠিক থাকতে হবে। কোনো কেউ যদি হার্ড কপি দেখায় বলে যে তার হার্ড কপির সাথে আপনার অটোক্যাড ঠিক নয়, মিলেনি, তাহলে কিন্তু আপনাকে কিন্তু মাথা নত করতে হবে। এই জন্য আপনার হার্ড কপির সাথে রেজাল্ট গুলো কিন্তু ঠিক থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটু নকশা ট্রেস করা দেখব, কিভাবে নকশা ট্রেস করতে হয়। দুঃখজনক, অত্যন্ত আক্ষেপের সাথে জানাচ্ছি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক 95% লোকই ট্রেস করতে জানে না নকশা। নকশা তো নিয়ে আইছি, কিন্তু এখন আমি এটা ট্রেস করতে পারতেছি না। দেখেন আমরা ট্রেস করতেছি কিভাবে, দেখেন একটু দেখেন আমাদের ট্রেস করার সিস্টেমটা দেখেন। আচ্ছা, ট্রেসে পরে আসি, আপনাদের সাথে আমি একটু ইয়ে করি। আচ্ছা, আমার মোবাইল ক্যামেরা কি দেখতে পান? জি স্যার। জি স্যার, পাচ্ছি দেখতে। দেখা আচ্ছা, যায়। এই যে দেখেন হার্ড কপি লাইন গুলো কি দেখে বোঝা যায় স্কেল দিয়ে টানা নাকি ফ্রি হ্যান্ডে টানা? এই যে আমার স্ক্রিনে যেটা দেখতেছেন, স্যার এটা কি স্কেল দিয়েই তো টানা মনে হচ্ছে। স্কেল ধরে টানা নাকি ফ্রি হ্যান্ডে টানা? এগুলো কি স্কেল ধরে টানা? এগুলো কি স্কেল ধরে টানা? না, এগুলো ফ্রি হ্যান্ডে মনে হয় টানা। না স্যার। আচ্ছা, এখন আপনাকে যদি নকশা ড্রয়িং করতে বলি, এই ফ্রি হ্যান্ডে টানতে টানতে এই একটু বাঁকা হয়ে যাচ্ছে, দেখেন তো বাঁকা হচ্ছে না লাইনটা? জি স্যার। এই যে এরকম একটু বাঁকা হয়ে যেতে পারে কিনা, এরকম বাঁকা হয়ে যেতে পারে কিনা? জি স্যার, যাইতেই পারে। আর আপনি বোকার মতো করে অটোক্যাডে হচ্ছিল এইভাবে করে বাঁকা করে কিন্তু যাইতেছেন, টানতেছেন, এইভাবে করে বাঁকার মতো টানতেছেন, ঠিক আছে?
এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, কিভাবে টানতে হবে আমি একটু দেখাই। প্রথমে আমি দেখাইতেছি যে আমরা টানি কিভাবে। আপনাকে কিন্তু এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে। ফ্রি হ্যান্ডে নকশা, এই নকশাটা কিন্তু ড্রয়িং করাটা কিন্তু সহজ বিষয় না। কিন্তু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, খুব সহজ বিষয় না। আপনার কাছে কি খুব মানে হাতে এই ড্রয়িংটা করাটা কি সহজ বিষয় মনে হচ্ছে? আমি পারবো না, আপনারা কেউ পারলে পারতে পারেন, হাতে ড্রয়িংটা করতে পারেন, আমার ক্ষমতা নেই। কঠিন ব্যাপার, এটা কঠিন বিষয়। যারা তারা করছে তারা যে নিঃসন্দেহে প্রচন্ড ধৈর্যশীল মানুষ, এবং মানে তাদেরকে একটা বড় ধরনের একটা ক্রেডিট দেওয়া যায়। আমি পারবো না এই কাজ, এই কাজ আমার পক্ষে সম্ভব না। আমি প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবো, মানে ওই চাকরি আমি করবো না, কিন্তু আমি এই কাজ আমি করবো না। দেখেন এই জিনিসটা দেখেন। আচ্ছা, আমি একটা লাইন বের করি। এই নকশা কিন্তু ম্যাক্সিমাম লাইন গুলাই কিন্তু সঠিক, মোটামুটি সঠিক, ঠিক আছে, নকশাটা ভালো আছে। আচ্ছা, এই যে এটা, এই লাইনটা আমরা কিভাবে টানি দেখেন, অটোকারে কিভাবে টানি দেখেন। লাইন এইভাবে করে নকশাটা মাঝখানে চলে যায়। এই ভুলটা কিন্তু আমাদের সবার ভিতরে আছে। এইভাবে করে টানি আমরা, এই যে এইভাবে ক্লিক দিয়ে দিয়ে টানি, এইভাবে করে টানি। জি স্যার, এবারে নেই। এখানে একটু বেঁকে গেছে, এই বেঁকে দিছি, একটু বেঁকে দিছে, বেঁকে গেছে। এখন বলেন তো, এই যে বেঁকে দিল, ও যে বেঁকে ড্রয়িং গেল, ওকে হিসাব নিকাশ করে এই এই বাঁকটা দিছে এখানে, বলেন তো, যে ড্রয়িংটা করছে ওকে হিসাব নিকাশ করে বাঁকটা দিছে, আপনার কি মনে হয়? আমরা তো স্যার এইভাবেই টানি, নকশা যেভাবে আছে। আমার যারা প্রশ্ন করে তার উত্তর দেন। এই যে এখানে যে একটু বেঁকে গেল, যে ড্রয়িং করছে ওকে হিসাব নিকাশ করে এখানে গিয়ে হাত বাঁকাইছে। না স্যার, হয়তো হাত কাঁপা কাঁপে হয়ে গেছে। আচ্ছা, আপনাকে কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, কারণ এই অটোক্যাডে কাজ করাটা কিন্তু খুবই দায়িত্বশীল একটা কাজ। হ্যাঁ, খুবই দায়িত্বশীল একটা কাজ। এইভাবে করে এই যে এখানে যায়, আমরা আসলে এই যে একটু বেঁকে দিলাম। এই যে এখানে যে একটা বাঁক নিছে, এই যে এখানে যে একটা বাঁক নিছে, ও কি হিসাব নিকাশ করে বাঁক দিছে? আপনার কি মনে হয় ও জ্যামিতি, চাঁদা, কাটা কম্পাসে মেপে টেপে এখানে একটা বাঁক দিয়ে দিছে? বিষয়টা কি তাই? বিষয়টা কিন্তু তাই নয়। এটা কিন্তু এইভাবে কাজ করলে কিন্তু কাজের রেজাল্ট কিন্তু জিরো। ওই কাজ করাতে না করাই ভালো, ঠিক আছে? এখন বিষয় হলো, ঠিক আছে আপনি তো বলতেছেন যে কাজ ভুল করে, এখন আপনি শিখাই দেন কিভাবে করে। দেখেন, শিখাই দেও না, আমার দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলতেছি। যেহেতু আমাদের নকশাগুলো শতভাগ সঠিক নয়, আপনাকে কিন্তু অবশ্যই সচেতনতার সঙ্গে কিন্তু কাজগুলো করতে হবে। অসচেতন ভাবে কাজ করা যাবে না। আমার কথা হচ্ছে হলো, এই যে এখানে একটু বেঁকে গেছে, ওকে হিসাব নিকাশ করে বেঁকাইছে না, আমরা এখান থেকে শুরু করে দেখেন একটা সোজা একটা লাইন টানলাম, কথার কথা বলি, সোজা একটা লাইন টানলাম। এখন দেখেন সোজা লাইন টানার পর দেখেন এই কিছু অংশের উপরে আসলো, এইখান থেকে কিন্তু আমার লাইনটা কিন্তু ফল্ট হয়ে গেছে, মানে পুরাই বেঁকে চলে গেছে। তাহলে ভাই এত বড় নকশাতে তো আর বের হওয়া যায় না। আমার যেহেতু মিলছে এই পর্যন্ত, তাহলে আমি এই পর্যন্ত লাইনটা নিয়ে নিই, স্ট্রেট লাইন নেবো এই পর্যন্ত, ঠিক আছে, TRINT এই পর্যন্ত গেল বোধহয়। আর এই সমস্যাটা আমারও হয়। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু মিলে গেছে, এই পর্যন্ত হলো, এই পর্যন্ত আপনি নিয়ে নেন। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে নেন। এরপরে আপনি এইখান থেকে লাইন টানেন, দেখেন কত দূর পর্যন্ত। এইখান থেকে আর ডাইরেক্ট লাইন টানতে পারবেন না, কত দূর পর্যন্ত মোটামুটি রকমের লাইনটা আমার রেসপেক্ট করে, নিচের নকশার লাইনটা রেসপেক্ট করে কিন্তু আমার লাইনটা ইয়ে হয়েছে। দেখেন মোটামুটি রকম এই পর্যন্ত ঠিক আছে। আপনার যদি মন চাই যে আরেকটু কাছে ভাঙতে চান, ঘন ঘন ভাঙ্গানিটা দিতে হবে, ঘন ঘন পাতলা পাতলা দিতে হবে ভাঙ্গানি। এই পর্যন্ত মোটামুটি নেওয়া যাবে। তাহলে এই পর্যন্ত একটা নিলাম, এইখান থেকে ডাইরেক্ট এখানে নামাই দিলাম, একটু এদিক ওদিক হোক সমস্যা নাই, ডাইরেক্ট আমি নামাই দিলাম। তাহলে এখানে আমি টোটাল ভাঙলাম কয়টা, দেখেন এই লাইনটা টানতে টোটাল ক্লিক দিছে হলো, এখানে একটা ক্লিক দিছি, এখানে একটা ক্লিক দিছি, এখানে একটা ক্লিক দিছি। এইভাবে যখন কাজ করবেন আপনি, তখন আপনার কাজ করাটাও সুবিধা হবে, কাজে ভুল থাকবে না। এখন বিষয় হলো, আপনি যদি এইভাবে না টানে, আচ্ছা এটা একটু সরিয়ে রাখি, এইভাবে না টানে যদি আপনি এইভাবে টানেন, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দেখেন কতগুলা ভাঙ্গানি দিছি। এখন বিষয় হলো,
যেহেতু ভাঙ্গানি দিচ্ছেন মানে কি এইটা একটা বাহু এইটা একটা বাহু, তাহলে প্রত্যেকটা ভাঙ্গানিতে কিন্তু একটা করে ত্রিভুজ তৈরি করতে হবে আপনাকে। প্রত্যেকটা ভাঙ্গানিতে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করতে হবে। এখন বলেন সামান্য 2 টাকার একটা জমি সারাদিন কাজ করলে আপনারা দিতে হচ্ছে 5,000 টাকা। মানে এই 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 ভাঙ্গানি এত হিসাব নিকাশ করতে গেলে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন না, ঠিক আছে, করতে পারবেন না। তাও কিছু বাদ করছে, দেখেন তাও কিছু বাদ করছে। নাই, এখানে ভাঙ্গানি ত্রিভুজ তৈরি করার দরকার নাই, এত ঘন ঘন দেওয়ার দরকার নাই, 3টা হইলে সুবিধা। কিন্তু আপনি আপনি করতেছেন কি? এখানে আপনি কিন্তু বাহুর মাপ নিতেছেন, স্ট্রেট লাইনের মাপ নিতেছেন কিনা স্ট্রেট লাইনের, কিন্তু এটা কি স্ট্রেট লাইন? আপনি মাপ নিতেছেন স্ট্রেট লাইন, মাপ নিতেছেন স্ট্রেট লাইন, কিন্তু আপনি এখানে লাইনটা কিন্তু স্ট্রেট লাইন না, লাইনটা কিন্তু দেখেন কতগুলো বাহু তৈরি হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা তো স্ট্রেট লাইন না। স্ট্রেট লাইন কি এটা? মাপ নিতেছেন কিসের বলুন? স্টেটেনের মাপ নিতেছেন স্ট্রেট লাইন, কিন্তু আপনি ভিতরে ভাঙ্গানি নিতেছেন। তাহলে আমি বলতেছি কি, আমার পরামর্শ এখানে, আমার পরামর্শ হচ্ছিল এখানে ভাঙ্গানি আপনি কম দেন। হ্যাঁ, এত ভাঙ্গানির প্রয়োজন নেই ভাই, আপনি 2-3টা দেন। এখানে মাপ নেওয়াও অসুবিধা, এতগুলা ভাঙ্গানি দিলে মাপ নেওয়ারও বিশাল অসুবিধা। এই তার থেকে এই সামান্য কিছু ভাঙ্গানি দেন, ভাঙ্গানি দিয়ে আপনি সাপোজ ধরেন নিচে লাইন আছে, নিচের লাইন তো টানলাম না, নিচের লাইন সাপোজ ধরেন আছে, আপনি এইভাবে করে ত্রিভুজ তৈরি করেন। এটা আমার পরামর্শ। হ্যাঁ, ত্রিভুজ তৈরি করার পরে দেখেন আমার ত্রিভুজের বিন্দুগুলা যেখানে আমি ভাঙ্গানি দিছি, মানে যেখানে একটা ক্লিক দিছি ওখানে কিন্তু লাগে গেছে। হ্যাঁ, এখন আমি এগুলো ভেঙে ভেঙে মাপগুলো দিয়ে দেবো, যেখানে যেখানে ভাঙ্গানি দিছি সেই জায়গাগুলো মাপ দেবো। এতে করে কিন্তু আমার কাজ কিন্তু আপনি যত আমার চেয়ে সূক্ষ্ম ট্রেস করেন, কিন্তু আমার কাছে আপনার থেকে সঠিক হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ওই 50টা ভাঙ্গানি দিয়ে একটা মাপ নেওয়ার থেকে 3টা ভাঙ্গানি দিয়ে 3টা মাপ নেওয়াটা কি ভালো নয়? বেশি সূক্ষ্ম কাজ নয়? এখন এই লাইনটা, আমার এই লাইন ট্রেস করা দেখে বলেন তো, মানে খুব বেশি কি আপত্তিকর মনে হইতেছে? আর এখানে যদি একটু আপত্তিকর মনেও হয়, একটু উপরে তুলে দেন, একটু উপরে তুলে দেন, একটু হালকা উপরে তুলে দেন। এই মাপটা বেশি সঠিক নাকি ওই 50টা ভাঙ্গানি দিয়ে 50টা ক্লিক করে একটা মাপ নেওয়াটা বেশি সঠিক বলেন? কম দিতে সঠিক। এতে করে কিন্তু আমার হচ্ছে কাজটাও কিন্তু দেখেন নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, কাজটাও কিন্তু দেখে সুন্দর লাগতেছে। এতে করে কি খুব বেশি পার্থক্য আসবে? জমিতে কম বেশি আসবে? আমার মালিককে কি জমি কম বা বেশি দিলাম? খুব বেশি কি কম বেশি দিলাম? আচ্ছা, এখন দেখি যেখান থেকে মাপটা একটু নড়ে গেল, লাইন থেকে বের হয়ে চলে গেছে, এটার মাপ বাহুর মান কত? 7 ইঞ্চি। 7 ইঞ্চি। আপনার মালিকের যদি জমি শর্ট হয়, একটু আর একটু ভিতরে ঢুকে নেন, প্রয়োজনে আপনি আর একটা ভাঙ্গানি বেশি দেন, প্রয়োজনে আর একটা ভাঙ্গানি বেশি দেন। এখানে একটা দিচ্ছেন ভাঙ্গানি, এইখানে একটা ভাঙ্গানি দেন। যদি আপনার কাছে এটা আপত্তিকর মনে হয়, আপনি আর একটা বেশি দিয়ে নেন। এবার তো আপত্তি থাকবে না, এবার কি আপত্তি করতে পারবেন? তো এবার করে প্রয়োজন 3টা জায়গাতে 4টা করে নেন, কিন্তু 4-5-6টার বেশি, 4-5টার বেশি নিয়েন না, যদি একটু আপত্তি মনে হয়। দেখেন এই যে রেখাটারে সরাইতেছেন, এইটা কিভাবে সরান? এটা তো পারি না স্যার। কোন রেখা ভাই? এই যে এই লাইনটা নিলে এটা যে উপর নিচে করেন, ভাঙা যে দিতেছেন, এইটা কেমনে করেন? আর ওই নীলটা যে একটা চাপ দিলে লাল হয়, যেটা বলতেছে ওইটা। এইটা ও আচ্ছা, এই যে দেখেন নীল কালির উপরে একটা ক্লিক দিয়ে কিন্তু যেখানে খুশি সেখানে আমি রাখতে পারবো। ক্লিক করে ক্লিক করে ধরে থাকা যাবে না, ক্লিক করে ছেড়ে দিয়ে ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন ওখানে আটকে থাকবে এই জিনিসটা। জি স্যার, এটাও। আর স্যার আরেকটা জিনিস তো শিখাইছেন আমাদের, যে এক্সটেন্ড করা, বড় করা, ওই যে তাইলে একটা ডেস্টিনেশন পয়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে দেখাই দিতে হয়, কিন্তু আপনাকে মাঝে মাঝে দেখি স্যার আপনি ওই যে লাইনের ঠিক মাথার বিন্দুটা ধরে কেমনে জানি টান দিয়ে নিয়ে বাড়াই দেন, এইটা কেমনে করেন? কথা তো বুঝি নাই, যখন বলিস তখন সাথে সাথে না প্রশ্ন কইরা, আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে স্যার, একই কাজ ওইলে আপনার বাহুটার একদম শেষ মাথাতে যে পয়েন্টটা আছে ওইটা টান দিলে বেড়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছ? একই সিস্টেমটা সেম স্যার। ওই মাথায় যে লাল টান মারে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন ক্লিক করে এই পয়েন্ট ধরে টানতেছি,
জি স্যার, এটা টেনে যে অংশটুকু অতিরিক্ত হয়ে গেছে এটা ট্রিম করে বাদ দিয়ে দিতেছে। মানে এক্সটেন্ড মানে কি আপনাকে লাইন এক্সটেন্ড করতে হবে, আপনি এখন এক্স দিয়ে করবেন নাকি আমার মধ্যে টানে করবেন। দেখেন আমি একটা চতুর্ভুজ নিলাম, একটা আয়তক্ষেত্র নিচ্ছি, দেখেন ক্লিক করলাম, দেখেন 4টা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট গুলো ধরে দেখেন আমি ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তারপরে দেখেন লাইনের মাঝখানে একটা ইয়ে আছে না, একটা বার কি যেন একটা নীল কালার দেখতেছেন, এই বার ধরেও কিন্তু আমি নাড়াচাড়া করতে পারবো। টেস্ট করার সময় কিন্তু এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ওই ফয়সাল ভাই কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন করছে। টেস্ট করার সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এই যে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতেছি, এটা একটু ঠিক করে নিই। একটু আমার মনে হইতেছে যে এটা আর একটু নিচে নামবে, কথার কথা, এখানে তো নামবে না, কথার কথা, ক্লিক করে ধরে একটু নিচে নামাই দিলাম, বা একটু অ্যাডজাস্ট করে একটু যেমন নিচে আছে একটু উপরে তুলবো, এই অ্যাডজাস্ট করে দিলাম। এই এগুলা প্রশ্ন কিন্তু করার দরকার, কিন্তু ভাই প্রশ্ন কিন্তু করার দরকার, আপনারা তো অনেকে করেন না প্রশ্ন। আজ দেখেন এটা ইয়ে হলো, এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে যদি একটু বড় করা লাগে বড় করে দিলাম, আবার ক্লিক করে ধরে জায়গাতে আটকে দিলাম, মাঝখানে বার ধরে টানে উপরে তুললাম, ঠিক আছে। আমি একটা কথা বলি, রাগ করেন না আর কি। মানে আমার এই নকশাটা করার সময় ওই লাল কালিটা নিচে চলে যায় আর নকশাটা উপরে থাকে, এই ক্ষেত্রে সিলেক্ট করলে আবার একটু দেখা যায় হালকা হালকা, এই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা নাজমুল ভাই, আচ্ছা দেখেন এই ঘটনাটা ঘটে কারণ হচ্ছিল অবজেক্টটা নিচে চলে যায়। যেমন দেখেন আপনার এখানে কি ঘটনা ঘটে আমি একটু দেখাই। এটা যদিও ক্লাসের বাইরে, এটা একটু প্রশ্নের ভাই, এটা বলতে হবে কারণ আপনারা কাজ করবেন তো, নকশা টেস্ট করতে আপনাদের ওই নিচে চলে যাইতে পারে, তখন কি করবেন এনে। আচ্ছা যেমন দেখেন নাজমুল ভাই, দেখেন আমি 2টা অবজেক্ট নিছি, হ্যাঁ, এইচ ইন্টার এই শোনেন, আমি রাগ করি যা মনে তাই করি, আমার গ্যাল খাবেন আপনি, বুঝা গেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, কিন্তু আমি রাগ করলে করবো, মাঝে মধ্যে একটা গ্যাল খাওয়া ভালো, ঠিক আছে। আল্লাহ তো সবার সব জ্ঞান দেয় না, আমারও সমস্যা, আমি যেহেতু রাগ করি অবশ্যই জ্ঞানের সমস্যা। আমি গ্যাল দিয়ে যা মনে তাই করি, আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করতে ভুল করবেন না, কারণ এই প্রশ্নটা না করলে তো এটা বলতামই না আজকে, তো এটা লাগবে আপনার। আচ্ছা একটু আপনাদের বুঝাই, একটু মনোযোগ সহকারে বুঝবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ। এখন দেখেন এখানে 3টা অবজেক্ট আছে, ঠিক আছে। জি স্যার বলেন। এই 3টা অবজেক্ট আছে, সবার উপরে কোন অবজেক্ট আছে? স্যার কালো কালার। কালো কালার, যেহেতু কালো কালারের কারণে ব্লুটা ঢেকে গেছে, তার মানে কি ব্লুটা কিন্তু কালোর নিচে আছে। আর সবার নিচে কোন অবজেক্ট আছে? 3টা অবজেক্ট আছে, হ্যাঁ, সবার নিচে কোন অবজেক্ট আছে? হলুদ। হলুদটা আছে সবার নিচে, ঠিক আছে। এখন এই ব্লু অবজেক্টটা আমরা সবার উপরে নিতে চাই, তার মানে কি ব্লু অবজেক্টটা এখন যদি এই কালো অবজেক্টটা দেখি, ব্লু অবজেক্টটা ঢেকে দেওয়া সম্ভব নয়, কালো অবজেক্টটা যদি আরেকটু বড় হয়। দেখেন আমার ঢেকে গেছে, তার মানে কি আমার ব্লু অবজেক্ট নাই। আমার যে ব্লু অবজেক্টটা যে ঢেকে গেছে, তার মানে কি আমার ব্লু অবজেক্টটা কি নাই? বলেন। কিন্তু নিচে এখন আপনার নকশাতেও আপনি নকশা ট্রেস করতে করতে দেখতেছেন আপনার নকশার নিচে অবজেক্টটা চলে গেছে, এই যে নিচে চলে গেছে, কিন্তু লাইন আছে, চলে গেছে নিচে। তাহলে কিভাবে ফেরত নিয়ে আসবো? দেখেন এখন আমি ব্লু অবজেক্টটা উপরে আনতে চাই, তাহলে আমাকে আন্দাজ করে ব্লু অবজেক্টটা সিলেক্ট করতে হবে। করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক দিব, ড্র অর্ডার, দেখেন প্রত্যেকের কম্পিউটার আছে এবং রেকর্ড হইতেছে, কিন্তু ড্র অর্ডারে ক্লিক দেবো, ব্রিং ফন্ট ক্লিক, দেখেন যেই ব্রিং ফন্ট দিলাম, ফন্ট মানে সামনে, দেখেন কালো এই অবজেক্টটা কোথায় চলে আসলো? সামনে চলে আসলো। আমার এখানেও নকশার এখানে যদি হারিয়ে গেছে, তাহলে পুরাটা প্রথমে অবজেক্টে যে অবজেক্টটা হারাই গেছে, নিচে গেছে নকশার, মানে অবজেক্টের নকশাও তো একটা অবজেক্টের নিচে চলে গেছে। প্রথমে আমরা ক্লিক করে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, ড্র অর্ডার ব্রিং ফন্ট, দেখলেন ব্রিং ফন্ট দিলাম, সামনে চলে আসলো। আচ্ছা এইবার বলেন তো সবার উপরে কোন অবজেক্ট আছে? নীল। নীলটা। তারপরে কালো। স্যার। তারপর হলুদটা। তারপরে হলুদটা। দেখেন ফুল অবজেক্ট আমি সিলেক্ট করলাম, তারপরে কমান্ড দিলাম পিডি,
ORDER, CD order, CDORDER, ইন্টার। আচ্ছা, এখানে যেহেতু নীল কালার শো করা আছে, দেখেন নীল কালারের কোড 5, দেখেন 18তে ক্লিক দিলাম, কালো কালার কোড হচ্ছিল 18, এই হলুদ কালার কোড হচ্ছিল 2। সবার নিচে কোন কালার আছে দেখেন, 2 এ ক্লিক দিলাম, সবার নিচে কোন কালার আছে এখানে এই সিরিয়ালে? হলুদ, 2 নম্বর কোডের। তারপরে মাঝখানে আছে হলো কালো, সবার উপরে আছে 5 নম্বর কোডের নীল। দেখেন এর সাথে মিল পান কিনা দেখেন তো। জি স্যার, মিল আছে। এখন দেখেন এই হচ্ছিল মাঝখানে হচ্ছিল কালো, ঠিক আছে? এই কালোটাকে আমি উপরে নিতে চাই, দেখেন মুভ আপ, দেখেন মুভ আপে ক্লিক দিলাম, দেখেন 18টা উপরে চলে গেল। এবার আমি ওকে দিলাম, এবার কি হলো দেখেন তো কি হলো বলেন তো। স্যার কালোটা উপরে চলে আসে, উপরে কালো, তাহলে কালোটা উপরে চলে এলো। আবার হচ্ছিল সিডি অর্ডারে আবার যাই, সিডি অর্ডার ইন্টার। ওহো, সিলেক্ট করতে হবে আগে, অবজেক্ট সিলেক্ট করতে হবে, সরি, অবজেক্ট সিলেক্ট করলাম, CDORDER। এবার দেখেন উপরে আছে কালো। এবার এই হলুদ কালারটাকে সবার উপরে নিতে চাই, তাহলে আমরা কি করব, এই হলুদের কোড হচ্ছে একে ক্লিক করলে পাশে কালার স্যাম্পলটা দেখাবে যে 2 নম্বর কোডে আসলে কোন কালার আছে, এটাকে সবার উপরে নিতে চাই। তাহলে 2 নম্বরে ক্লিক দিলাম, মুভ আপ, ক্লিক, সেকেন্ডে চলে আসছে, মুভ আপ, আরেকটা ক্লিক দিলাম, ফার্স্টে চলে আসছে। এবার ওকে, এই দেখেন হলুদ কিন্তু সবার উপরে চলে আসছে। এখন বিষয় হলো দেখেন এইখানে কিন্তু আমার অনলি 2টা অবজেক্ট আছে, হ্যাঁ, একটা নকশা আর একটা লাইন, ঠিক আছে? পুরা ইয়েটা ক্লিক করলাম, এবার কমান্ড দিলাম হচ্ছে, আচ্ছা এটা অনেক সময় কাজ করতে করতে নিচে চলে যায়, ঠিক আছে, নিচেই দিলাম। এবার পুরাটা সিলেক্ট করলাম, এবার কমান্ড দিলাম CDORDER, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এইখানে মানে নকশার আউটলাইন কালো, মানে কি নকশা কালো, নকশার অবজেক্টটা কালো, হ্যাঁ। নিচে ক্লিক দেন লাল, তার মানে কি দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাইতেছি যে আমার লাল কালারটা কিন্তু নিচে আছে। তাহলে লালে এখানে 1 নম্বর কোডে ক্লিক করে মুভ আপ, ওকে, চলে আসছে, ঠিক আছে? এটা কি বুঝছেন, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আজকে অনেক আলাপ করছি, রেকর্ড লম্বা হয়ে যাইতেছে, আজকে আর না আগাই সামনের দিকে। এই নকশা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। আপাতত আজকে হোমওয়ার্ক দিতেছি না আপনাদের, তো আমরা ধীরে ধীরে অগ্রসর হই, হ্যাঁ। আপনারা